তো দেখো, আমরা লাস্ট ক্লাস নেফ্রন পড়েছিলাম এবং নেফ্রনের কি দেখতে পেয়েছিলাম যে ফার্স্ট কিন্তু ম্যালপিজিয়ান কর্পাসাস ছিল। ম্যালপিজিয়ান কর্পাসালের ভিতরে বাউম্যান ক্যাপসুল এবং গ্লোমেরুলাস পার্ট কিন্তু ছিল, এবং তার এক সাইড দিয়ে কি ছিল, অ্যাফারেন্ট আর্টেরিয়ল ছিল এবং আরেক সাইড দিয়ে ইফারেন্ট আর্টেরিয়ল ছিল। অ্যাফারেন্ট আর্টেরিয়লটা ছিল হচ্ছে ব্রড এবং ইফারেন্ট আর্টেরিয়লটা ছিল ন্যারো। এবং ব্রড এবং ন্যারো থাকার কারণে রেনাল যে ভিতরে যে বাউম্যান ক্যাপসুলের ভিতরে যে গ্লোমেরুলার যে পার্টটা থাকে তার ভিতরে এক ধরনের অঙ্কোটিক প্রেসার তৈরি হয় এবং যার ফলে ওখানে কি হয়, গ্লোমেরুলার ফিল্টারেশন কিন্তু হয়। দেন তারপর সেই ফিল্টার জাতীয় মেটেরিয়ালস গুলো কি হয়, ফার্স্ট সর্বপ্রথম হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যায়, দেন তারপর সেটা হেনলি লুপের কাছে যায়, দেন হেনলি লুপে যাওয়ার পরে সেই পার্টটা কোথায় চলে যায় না, তারপরে আমরা ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, দেন তারপর সেটি কালেক্টিং ডাক্টে চলে যায় এবং সেই কালেক্টিং ডাক্ট থেকে এবার আস্তে আস্তে কি হয়, আমাদের মেইন ইউরেথ্রা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের যে ওয়েস্ট মেটেরিয়ালটা তৈরি হয় সেই ওয়েস্ট মেটেরিয়ালটা কিন্তু এক্সপেলড আউট কিন্তু হয়। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আগের দিন আমরা নেফ্রনের স্ট্রাকচার কিন্তু আমরা পড়েছিলাম। এইবারে আজকে আমরা যেটা পড়বো, ইউরিন ফরমেশনস মেকানিজম, ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু ব্রড কোশ্চেন হিসেবে কিন্তু দেবে নেফ্রনের ভিতরে কিভাবে ইউরিন ফরমেশনস হয়। তো দেখো, ইউরিন ফরমেশনের আগে আমরা এখানে একটা পার্থক্য পড়বো যেটা ভেরি ইম্পর্টেন্ট একটি পার্থক্য। স্কিন কি দেখা যাচ্ছে, স্কিন রোটেট হচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো আমরা যে পার্থক্যটা পড়বো, এখানে আমরা বিভিন্ন ধরনের অর্গানিজম যে তাদের বিভিন্ন ধরনের এক্সক্রিয়েটরি প্রোডাক্ট বা মেটেরিয়ালস হিসেবে যেসব আমরা প্রোডাক্টগুলো আমরা পাই তার উপরে বেস করে আমাদেরকে তাদেরকে ক্লাসিফাই করা হয়েছে। এখন সেই ক্লাসিফাই যে প্রোডাক্টগুলো বা সেই অর্গানিজমদেরকে কি নাম দিয়েছে দেখো। এখন কিছু অর্গানিজম অ্যামোনিয়া সিক্রেশনস করছে, কিছু অর্গানিজম ইউরিয়া সিক্রেশনস করছে এবং কিছু অর্গানিজম ইউরিক অ্যাসিড তারা ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে কিন্তু সিক্রেশনস কিন্তু করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন কন্টেনিং যে মেটেরিয়ালগুলো সেইগুলো বিপাক বা ডাইজেস্ট বা মেটাবলিজম হবার ফলে সেখান থেকে কোনো কোনো অর্গানিজমস অ্যামোনিয়াতে কনভার্ট করছে সেই ওয়েস্ট মেটেরিয়ালসগুলো, কোনো কোনো অর্গানিজমস ইউরিয়াতে কনভার্ট করছে এবং কোনো কোনো অর্গানিজম সেগুলোকে ইউরিক অ্যাসিডে কিন্তু কনভার্ট করছে। এবার যেসব অর্গানিজমরা অ্যামোনিয়া তারা ওয়েস্ট মেটেরিয়ালসকে তারা শরীর থেকে এক্সপেল আউট করে থাকে সেই সব অর্গানিজমদেরকে বলে থাকি আমরা অ্যামনিওটেলিক অর্গানিজম। তাহলে অ্যামনিওটেলিক অর্গানিজম মিন্স কি, যেসব অর্গানিজমরা কি করে থাকে তাদের শরীরের ওয়েস্ট মেটেরিয়ালস গুলো অ্যামোনিয়া হিসেবে শরীর থেকে রিলিজ করে। দেন ইউরিওটেলিক টেলিজমস কাদের বলা হয়, যেসব অর্গানিজমরা দেহের ওয়েস্ট মেটেরিয়ালস গুলো ইউরিয়া রিলিজ করে তাদেরকে আমরা ইউরিওটেলিজমস কিন্তু বলবো। আর ইউরিকোটেলিজমস কাদের বলা হয়, যাদের ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে ইউরিক অ্যাসিড যারা সিক্রেশনস করে থাকে তাদেরকে ইউরিকোটেলিজম কিন্তু বলা হয় থাকে। ঠিক আছে, তাহলে তিনটের কিন্তু নাম এবং কেন বলা হয় সেটা কিন্তু বললাম। এইবারে দেখো এদের যে তিনটের ওয়েস্ট মেটেরিয়ালস গুলো সেইগুলো আমরা দেখবো। দেখো যারা অ্যামনিওটেলিজমস অর্গানিজম তাদের ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে কি দেখতে পাচ্ছি আমরা, অ্যামোনিয়া কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি। তারা কি করছে, তারা নাইট্রোজেন কন্টেনিং মেটেরিয়ালসটাকে অ্যামোনিয়া হিসেবে শরীর থেকে কিন্তু এক্সপেল আউট করে থাকে। ইউরোটেলিজমরা কিন্তু হচ্ছে ইউরিয়া এবং ইউরিকোটেলিজম যারা তারা হচ্ছে কিন্তু ইউরিক অ্যাসিড সিক্রেশনস করে। এইবার হচ্ছে কারা এগুলো করে, ঠিক আছে সেগুলো আমরা পরে আসি। তার আগে আমরা একটু দেখে নেই মানে এই কে বেশি টক্সিক, হ্যাঁ মানে কে বেশি এনভায়রনমেন্টে ক্ষতি করে থাকে। দেখুন অ্যামনিওটেলিজম যারা অর্গানিজম তারা তো অ্যামোনিয়া সিক্রেশনস করে থাকে, এরা কিন্তু হচ্ছে হাইলি টক্সিক কিন্তু হয়ে থাকে। তাহলে অ্যামনিওটেলিক অর্গানিজমরা কিন্তু হাইলি টক্সিক ওয়েস্ট মেটেরিয়ালস কিন্তু সিক্রেশন করে থাকে এবং ইউরোটেলিজমরা কিন্তু হচ্ছে মডারেট টক্সিক মানে লেস টক্সিক, অতটা পরিমাণ কিন্তু ক্ষতি কিন্তু নয়। যারা হচ্ছে ইউরিন এর মাধ্যমে ইউরিয়া সিক্রেশনস করে থাকে তারা কিন্তু এই ইউরিয়াটা কিন্তু হচ্ছে লেস টক্সিক। এবং ইউরিকোটেলিজম অর্গানিজমরা তারা কিন্তু হচ্ছে একদমই টক্সিক লেস বলাও যায় বা লিস্ট টক্সিক মেটেরিয়ালস হিসেবে তারা কিন্তু হচ্ছে ইউরিক অ্যাসিড সিক্রেশনস কিন্তু করে থাকে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে অ্যামোনিয়া কিন্তু হচ্ছে অনেক টক্সিক, ইউরিয়া কিন্তু হচ্ছে লেস টক্সিক্স এবং সবচেয়ে একদম পুরো লিস্ট টক্সিক্স হচ্ছে কিন্তু হচ্ছে ইউরিক অ্যাসিড। ঠিক আছে, এবার দেখো কারা এগুলো সিক্রেশনস করে। দেখো যারা অ্যামোনিয়া সিক্রেশন করে তাদেরকে তো অ্যামনিওটেলিজম বলা হচ্ছে। এক্সাম্পল লাইক প্রোটোজোয়ান্স, ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটোজোয়ান্স, স্পঞ্জ, সিলেন্টোরেটস, ক্রাস্টেসিয়ান্স, বনিফিশ অ্যান্ড একাইনোডামস, এইসব অর্গানিজমরা তারা কিন্তু ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে কাকে ইউজ করছে, অ্যামোনিয়া। দেন তারপরে দেখো ইউরিওটেলিজম যারা অর্গানিজমস
এক্সাম্পল কি দেখো ম্যামালস, এই যে যারা দেখো আমরা যারা স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালস, তারা কিন্তু ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে কি ইউজ, তারা কি সিক্রেশনস করছে, ইউরিয়া। দেন তারপরে কার্টিলেজিনাস ফিশ লাইক দ্য ডগ ফিশ অ্যান্ড অ্যামফিবিয়ান্স, এরা সবাই কিন্তু ইউরিয়া সিক্রেশনস কিন্তু করে থাকে। এন্ড দেন ইউরিকোটেলিজমস অর্গানিজমস কারা, দেখো রেপটাইলিয়ান্স, ইনসেক্টস অ্যান্ড অল অ্যাবাউট বার্ডস অ্যান্ড ইউরিওটেলিক্স। দেখো এই পাখিরা, তাদের কিন্তু হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে কিন্তু ইউরিক অ্যাসিড, যেহেতু দেখো পাখিদের আমরা জানি কি, পাখিদের কিন্তু হচ্ছে ইউরিনারি গ্ল্যান্ড কিন্তু থাকে না, বা ইউরিনারি ব্লাডার কিন্তু থাকে না। ইউরিনারি ব্লাডার বা বাংলায় যাকে বলা হয় মূত্রথলি, সেই মূত্রথলি কিন্তু বার্ডসদের কিন্তু থাকে না। এই বার্ডসরা যখন মোটামুটি আকাশে যখন তারা ফ্লাইং করে, তাহলে তারা এক্সক্রিটরি মেটেরিয়ালস হিসেবে কিন্তু ইউরিক অ্যাসিডকে শরীর থেকে কিন্তু বাইরে বার করে দেয়। এছাড়াও দেখো রেপটাইলিয়ান্স এবং ডিফারেন্ট কাইন্ড অফ ইনসেক্টস, তারা কিন্তু ইউরিক অ্যাসিড কিন্তু তারা শরীর থেকে বাইরে বার করে দেয়। এইবার একটা কোশ্চেন যদি করি, বলো আমাদের ছোটবেলার একটি কোশ্চেন, এমন একটা ম্যামালিয়ান্স, দেখো ম্যামালিয়ান্সরা তারা কি করছে, তাদের এক্সক্রিয়েটরি মেটেরিয়ালস হিসেবে, দেখো ম্যামালিয়ান্সরা তারা কিন্তু হচ্ছে ইউরিয়া শরীর থেকে কিন্তু সিক্রেশনস করে। তাহলে এমন একটা অর্গানিজমের নাম বলো যারা ম্যামালিয়ান্স হবার সত্ত্বেও তারা কিন্তু ইউরিকোটেলিজমস, বলো। একদমই কারেক্ট অ্যান্সার, সেটা হচ্ছে উট। দেখো আমাদের ছোটবেলার কিন্তু পড়া, এই যে ক্যামেল, তো এই ক্যামেল, দেখো আমাদের জানি যে ক্যামেল এরা যেহেতু মরু মরু অঞ্চলের প্রাণী, তো মরু অঞ্চলের প্রাণী, এখন ওখানে যদি ওরা যদি ঘন ঘন পরিমাণে যদি ইউরিন সিক্রেশনস করে, সেইখানে নেচার ওদেরকে কি করে দিয়েছে যে তুমি কনডেন্স ইউরিন তৈরি করো, এবং তুমি এই ইউরিনের থ্রু দিয়ে কিন্তু তুমি কখনোই এই ইউরিয়াটাকে সিক্রেশন করো না, তুমি কি করো, ইউরিক অ্যাসিড সিক্রেশনস করো। ইউরিক অ্যাসিড সিক্রেশনস করলে কিন্তু অনেকটাই ওয়াটার ব্যালেন্স কিন্তু হবে। সেই কারণে নেচার কি করেছে, ক্যামেল ম্যামালিয়ান্স হওয়ার সত্ত্বেও সে কিন্তু কি সিক্রেশন করছে শরীর থেকে, ইউরিক অ্যাসিড। ঠিক আছে, আর আমাদের জানি যে ম্যামালিয়ান্সের আরবিসির সাইজ কিন্তু অনেক বড় হয়, যেটা হয় রাউন্ড শেপেড, এবং এই ম্যামালিয়ান্সের ভিতরে একমাত্র ক্যামেল যে যার আরবিসির ভিতরে আমরা কি দেখতে পাই, নিউক্লিয়াস কিন্তু দেখতে পাই। বাকি যারা ম্যামালিয়ান্স আছে বা কর্ডেট আছে, তাদের কিন্তু আর আরসি আরবিসিতে কিন্তু আমরা কোনো নিউক্লিয়াস কিন্তু দেখতে কিন্তু পাই না। নিউক্লিয়াস ইনিশিয়ালি থাকে, বাট আস্তে আস্তে যখন আরবিসি যখন ম্যাচুরেশন হয়, তখন কিন্তু সেই নিউক্লিয়াসটা কিন্তু ডিসঅ্যাপিয়ার কিন্তু হয়ে যায়। ঠিক আছে, দেন তারপরে দেখো অ্যামনিওটেলিজমরা ওয়াটার লস অ্যাবাউট, এরা কতটা করে ওয়াটার লস করে থাকে পার ডে, প্রায় 300 থেকে 500 মিলিলিটার। হ্যাঁ, তারা তারা কি করছে, তখন যারা এরা কি করছে, ওয়াটার লসের থ্রু দিয়ে কিন্তু 300 থেকে প্রায় 500 ml কিন্তু কি করা হচ্ছে, অ্যামোনিয়া কিন্তু সিক্রেশন করছে। যারা ইউরিওটোলিজমস মানে যারা ইউরিয়া সিক্রেশন করে, যেরকম আমরা আমরা প্রায় পার ডে প্রায় 50 ml কিন্তু হচ্ছে ইউরিয়া সিক্রেশন কিন্তু করে দেয়। এবং যারা ইউরিক অ্যাসিড সিক্রেশন করে, তাদের অ্যামাউন্ট হচ্ছে কত, 10 ml। এবার দেখো অ্যামোনিয়া ইজ ফর্মড ইন লিভার সেলস বাই দ্য ডিঅ্যামিনেশনস অফ দ্য অ্যামাইনো অ্যাসিড, যেটা আগের দিন কিন্তু আমরা পড়েছিলাম, তাই তো, এটা আগের দিন পড়েছিলাম তো, অ্যামাইনো অ্যাসিডকে ডিঅ্যামিনেশনস করে দিয়ে অ্যামোনিয়াতে কিন্তু কনভার্ট করে। আর এই যে যারা অ্যামনিওটেলিক অর্গানিজমস, এই প্রসেসটা কোথায় ঘটে, তাদের লিভারে কিন্তু ঘটে। ঠিক আছে, আগের দিন তো এই প্রসেসগুলো পড়েছিলাম তো, ইউরিক অ্যাসিড সাইকেল। দেন তারপরে দেখো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ক্ষেত্রে দেখো ইউরিয়া ইজ ফর্মড ইন লিভার, আমাদেরও কিন্তু লিভারে কিন্তু ইউরিয়া কিন্তু ফর্ম হয়, এবং বাই দ্য ডিটক্সিফিকেশন অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়াকে যখন আমরা ডিটক্সিফাই করি, তখন সেই অ্যামোনিয়াকে কিসে কনভার্ট করছি, অ্যামোনিয়াকে আমরা ইউরিয়াতে কিন্তু কনভার্ট কিন্তু করছি। এবং যারা ইউরিক অ্যাসিড বা ইউরিকোটেলিজম অর্গানিজম, তারা কি করছে, দেখো ইউরিক অ্যাসিড কিভাবে ফর্ম করছে, ইউরিক অ্যাসিড ইজ ফর্ম মেইনলি ফ্রম দ্য পিউরিন ইন লিভার। দেখো এই যে নিউক্লিক অ্যাসিড আমরা খাই, নিউক্লিক অ্যাসিড মিন্স কি, ডিএনএ অথবা আরএনএ। তাহলে ডিএনএ এবং আরএনএ এর ভিতরে আমরা কি দেখতে পাই, অসংখ্য কিন্তু আমরা পিউরিন এবং পাইরিমিডিন বেস দেয়। তো সেই পিউরিন বেসগুলোই যখন আমাদের মোটামুটি যারা ইউরিকোটেলিক অর্গানিজম যাদের আছে, তাদের সেই পিউরিন বেসগুলো যখন মেটাবোলাইজ হয়, মেটাবোলাইজ হওয়ার ফলে তাদের সেই লিভার সেলের ভিতরে কি দেখতে পাই, এই ইউরিক অ্যাসিড কিন্তু তৈরি হয়। লাইক ইনসেক্ট, ইউরিক অ্যাসিড ইজ ফ্রম ম্যালপিজিয়ান টিবিউস, ইনসেক্টদের এই যে ইউরিক অ্যাসিড কোথায় তৈরি হয়, ম্যালপিজিয়ান টিবিউসে কিন্তু তৈরি হয়। ঠিক আছে, আমরা জানি ইনসেক্টদের এক্সক্রিটরি অর্গানের নাম কি, ইনসেক্টদের এক্সক্রিটরি অর্গানের নাম কি আমরা জানি, ম্যালপিজিয়ান টিবিউস। হিউম্যানের ক্ষেত্রে আমরা যেরকম কিডনি জানি। ঠিক আছে, তো সেই রকমই
এই যে ইনসেক্টদের কি দেখো ইউরিক অ্যাসিড তৈরি করছে কোথায়, ম্যালপিজিয়ান টিউবিউলসে। কিভাবে তৈরি করছে, পিউরিন যখন মেটাবোলাইজ হচ্ছে, সেই পিউরিন মেটাবোলাইজ হওয়ার পরেই সেটা কিন্তু ইউরিক অ্যাসিডে কিন্তু কনভার্ট হয়। এছাড়া দেখো আরো এখানে দেওয়া আছে, সেগুলো তোমরা একটু পড়ে নাও, ঠিক আছে। তাহলে এই পিডিএফটার এই পর্যন্তই লাস্ট, একটু বাকি ছিল, আগের দিন আমাদের পড়ানো হয়নি, তো সেটা কিন্তু পড়িয়ে দিলাম। আর এই পার্থক্যটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রতিবার কিন্তু আসে, ঠিক আছে, ক্লিয়ার হলো। দেন তারপরে দেখো আমরা ইউরিন ফরমেশনস মেকানিজমস আমরা পড়ব। কিডনির ভিতরে ইউরিন ফরমেশনস অকার্স ইন 3 স্টেপস। দেখো এখানে একটা ছোট্ট নোটস দেওয়া আছে। আজকে আমি যে নোটসটা বানিয়েছি দেখো অলরেডি অ্যাপসে কিন্তু আপলোড কিন্তু করে দিয়েছি একটু আগে, তো সেই নোটসটাই আমরা আজকে পড়ব। চলো এই নোটসটাকে আমরা একটু রিমুভ করে দিয়ে আমরা নেক্সট নোটসে দিকে যাই। ফেরদাউস লেট হয়ে গেল যে ভাই। হ্যাঁ আচ্ছা, স্ক্রিন কি রোটেট করছে একটু বলো আমাকে, কনফার্ম করো। হ্যাঁ স্যার। ঠিক আছে চলো, এইবার আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে ইউরিন ফরমেশনস, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। দেন তারপরে দেখো আজকে আমরা যে পিডিএফটা বানিয়েছি 9 পেজের কিন্তু পিডিএফ, হ্যাঁ, এখনো কিন্তু কিডনি কিন্তু কমপ্লিট হবে না। ফার্স্ট আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে ইউরিন ফরমেশনস। আমি কিন্তু 6টার দিকে প্রায় 2 ঘন্টা লেগেছে নোটসটা বানাতে, আমি নতুন করে আবার তৈরি করেছি এটা, ঠিক আছে। দেখো এই হচ্ছে মোটামুটি আমাদের ফার্স্ট ইউরিন ফরমেশনস পড়বো। তারপরে দেখো আমরা পড়বো জ্যাক মেকানিজম, যেটা আগের দিন আমরা পড়েছিলাম, জাক্সটা বলছিলাম যে আজকে আমরা সেটা পড়বো, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেচার্স। দেন আমরা পড়বো র্যাস মেকানিজমস, রেনিন অ্যাঞ্জিওটেনসিনস অ্যালডোস্টেরন সিস্টেম কিন্তু পড়বো। প্রায় টোটাল 9 পাতা কিন্তু পেজ, অনেক বড় কিন্তু ক্লাস কিন্তু হবে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল আজকে আমাদের টপিক। মোটামুটি সব টপিকগুলো দেখলে এবার চলো শুরু করি। ফার্স্ট আমরা যে টপিকটা আজকে শুরু করব নতুন পিডিএফ এর, সেটা হচ্ছে ইউরিন ফরমেশনস, ঠিক আছে। এখন এতক্ষণ তো আমরা বিভিন্ন ধরনের ইউরিন মেকানিজমস পড়েছি এবং ইউরিন কিভাবে তৈরি হচ্ছিল সেটাও কিন্তু আমরা পড়েছি। এইবার আমরা ইউরিন কিভাবে তৈরি করব তার বিভিন্ন ধরনের স্টেপ কিন্তু আমরা পড়ব, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক, ভালো করে সবাই মন দিয়ে বলুন। এখন দেখো ইউরিন কেন তৈরি হবে। ইউরিন দেখো আমরা যখন নাইট্রোজেন কন্টেনিং মেটেরিয়ালস বা ফুডগুলো যখন খাই, তখনই আমাদের সেইগুলো মেটাবোলাইজড হয়ে গিয়ে আমাদের শরীরে কি তৈরি করে, ইউরিন কিন্তু ফর্ম কিন্তু করে। সেই ইউরিন ফর্মটা করার জন্য আমাদের কে সাহায্য করে, সেটা হচ্ছে কিন্তু কিডনি কিন্তু সাহায্য কিন্তু করে। আর সেই কিডনি আমাদের কি করছে দেখো, এই ইউরিনটাকে শরীর থেকে বাইরে বার করে দিয়ে আমাদের শরীরের বিভিন্ন ধরনের ওয়েস্ট মেটেরিয়ালসকে সেগুলো বাইরে বার করে দিচ্ছে এবং আমাদের শরীরে ওয়াটার ব্যালেন্স করছে, সল্ট ব্যালেন্স করছে, হ্যাঁ, এছাড়াও অন্যান্য উপাদানকে কিন্তু ব্যালেন্স কিন্তু করে। এবং এছাড়াও এই ব্যালেন্স করার ফলে আমাদের বডির ভিতরে কি একটা হোমিওস্ট্যাটিক কন্ডিশন কিন্তু তৈরি হয়। তো সেই হোমিওস্ট্যাটিক কন্ডিশনটা ব্যালেন্স করার জন্যই কিন্তু আমাদের কিডনি কিন্তু এই বিশেষ প্রসেস কিন্তু কাজে লাগে। বারবার লেফট নিচ্ছে কি, দেখো এইবার দেখো ইউরিন ফরমেশন ইজ এ ব্লাড ক্লিনিং ফাংশনস। ইউরিন ফরমেশনসকে এক কথায় বলা হচ্ছে ব্লাড ক্লিনিং প্রসেস। এখন দেখো সারা দিনে আমাদের শরীরে দেখো হার্ট পাম্প করছে, দেখো হার্ট যখনই পাম্প করছে, এই মনে করো হার্ট, তো হার্টের ভিতরে কি হয়, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার তৈরি হয়। তো সেই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার হওয়ার ফলে কি হয়ে যায়, হার্ট যখন পাম্প করে তখন আর্টারিজ দিয়ে কি হয়ে যায়, আর্টারিজ দিয়ে ফুল বডিতে কিন্তু ব্লাড সাপ্লাই, এবং ফুল বডিতে সেই ব্লাডগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের মেটাবলিজম প্রসেস, যেরকম লাইক গ্লাইকোলাইসিস, টিসিএ, ইটিসি, গ্লুকোনিওজেনেসিস, হ্যাঁ, তো এইরকম বিভিন্ন ধরনের প্রসেস চলার ফলে সেই ব্লাডের ভিতরে বিভিন্ন ধরনের ওয়েস্ট মেটেরিয়ালস কিন্তু জমা কিন্তু হয় এবং তার ফলে কি হয়, সেই ব্লাডটা কি হয়েছে, ব্লাডটা কিন্তু দূষিত কিন্তু হয়ে যায়।
তো সেই দূষিত ব্লাডটাকে ফিল্টার করার জন্য আমরা কোথায় নিয়ে যাই? কিডনির কাছে কিন্তু নিয়ে যাই। তো সেই কিডনি কি করে দেয়? সেই ব্লাডটাকে কিন্তু ক্লিন করে দেয়। সেই কারণে এক কথা এখানে আমরা বলেছি যে ইউরিন ফর্মেশন ইজ এ ব্লাড ক্লিনিং ফাংশনস। কোথায় ঘটছে? কিডনিতে কিন্তু ঘটছে। নর্মালি অ্যাবাউট 26% অফ দ্য কার্ডিয়াক আউটপুট এন্টার দ্য কিডনি টু গেট রাইড অফ দ্য আনওয়ান্টেড সাবস্ট্যান্স। দেখো আমাদের এই হার্টের ভিতরেই দেখো এক ধরনের প্রসেস চলে। হ্যাঁ, একটা হচ্ছে সিস্টেমিক প্রসেস চলে। সেই প্রসেসটার নাম কি বললাম? সিস্টেমিক প্রসেস। তো এই সিস্টেমিক প্রসেসে হার্ট কি করে? দেখো হার্ট ব্লাডকে পাম্প করে রিনাল টিউব দিয়ে কোথায় নিয়ে যায়? রিনাল টিউব দিয়ে কিন্তু কিডনির কাছে নিয়ে আসে। এইবার দেখো যখনই মোটামুটি হার্ট যেই সিস্টেমিক প্রসেসের মাধ্যমে রিনাল টিউব দিয়ে যখন আনে, তাহলে সেই ব্লাডটা কোথা দিয়ে এন্টার করবে? সেই ব্লাডটা কিন্তু এই যে অ্যাফারেন্ট আর্টেরিয়লস দিয়ে কিন্তু ব্লাডটা কিন্তু যাবে। এখন এই ব্লাডের ভিতরে কি আছে? এখন এই ব্লাডের ভিতরে দেখো ওয়েস্ট মেটেরিয়ালস গুলো কিন্তু আছে, লাইক ইউরিয়া, অ্যামোনিয়া, গ্লুকোজ, ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েস্ট মেটেরিয়ালস কিন্তু সেগুলো কিন্তু ব্লাডের ভিতরে কিন্তু আছে। কারণ এই ব্লাড মেটাবোলাইজ করার ফলে দেখো আমাদের শরীরে যখন মেটাবোলাইজ প্রসেস হচ্ছে, সেই মেটাবোলাইজ প্রসেস হওয়ার পরে যে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো, সেই ওয়েস্ট মেটেরিয়ালস গুলো কিন্তু ব্লাডে কিন্তু মিশে যায়। আর সেই ব্লাডটাকে ফিল্টার করার জন্য সেই ব্লাডটা হার্ট যখন কার্ডিয়াক আউটপুট করছে, সেই কার্ডিয়াক আউটপুট করার ফলে কি হয়? এই অ্যাফারেন্ট আর্টেরিয়লস দিয়ে কিন্তু কিডনির নেফ্রনের ভিতরে কিন্তু আসে। এবং আমরা আগের দিন কিন্তু পড়েছিলাম যে আমাদের হিউম্যান বডিতে প্রায় 1 মিলিয়ন নেফ্রন কিন্তু আসে। হ্যাঁ, সেই 1 মিলিয়ন নেফ্রনই কিন্তু এটা অটোমেটিক কিন্তু ব্লাডকে কিন্তু ফিল্টার করে। এবং আমরা আগের দিনের ক্লাসে এটাও পড়েছিলাম যে আমাদের শরীরে কিন্তু 2 ধরনের কিন্তু নেফ্রন কিন্তু থাকে। কি কি নেফ্রন বলেছিলাম বলো? নেফ্রন কয় ধরনের বলো? বলো, আগের দিন পড়িয়েছিলাম নেফ্রন কয় প্রকার? একটা কর্টেক্স রিজিয়নে ছিল, তাই তাকে আমরা কি বলে থাকি? কর্টিকুলার নেফ্রন। একটা কর্টেক্স রিজিয়নে থাকে কিডনির, তাই তাকে আমরা কর্টিকুলার নেফ্রন বলা হয়। আর একটা ভিতরের দিকে থাকে এবং যাদের কি থাকে? হেনলির লোব অনেক বড় থাকে, তাদেরকে আমরা কি বলে থাকি? জাক্সটা গ্লোমেরুলার কিন্তু নেফ্রন কিন্তু বলা হয়। জাক্সটা গ্লোমে গ্লোমেরুলার গ্লোমেরুলার নেফ্রন কিন্তু বলা হয় থাকে। তাহলে আমাদের শরীরে নেফ্রন কয় ধরনের আছে? 2 ধরনের। একটা হচ্ছে কর্টেক্স রিজিয়নে থাকে, তাই তাকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন। আর একটা যাদের হেনলির লোব অনেক বড় হয়, তাদেরকে জাক্সটা গ্লোমেরুলার নেফ্রন কিন্তু বলা হয় থাকে। এরপরেই আমাদের কিন্তু এই কর্টিকুলার নেফ্রন এবং জাক্সটা গ্লোমেরুলার নেফ্রনের পার্থক্য কিন্তু আজকে আমরা পড়বো। এখন দেখো এই ব্লাডকে ফিল্টার করার জন্য আমাদের শরীরে যে দুটো কিডনির ভিতরে 1 মিলিয়ন যে নেফ্রন আছে, সেই নেফ্রন লাইক কর্টিকুলার নেফ্রন বলো বা জাক্সটাগ্লোমেরুলার নেফ্রন, তারা কিন্তু আমাদের শরীরে অটোমেটিক্যালি কিন্তু ফাংশন করছে এবং অটোমেটিক্যালি তারা কিন্তু ব্লাডটাকে ফিল্টার করে থাকে। সেই কারণে কিডনি নেফ্রনকে আমরা কিন্তু বলে থাকি ব্লাড ফিল্টারেশন সেন্টারও কিন্তু বলা হয়ে থাকে। এবং কিডনি দেখো, কিডনি এক্সক্রিয়েট দ্য আনওয়ান্টেড সাবস্ট্যান্স ইন ইউরিন। কিডনি আমাদের এই ব্লাডের ভিতরে যে আনওয়ান্টেড যে সাবস্ট্যান্স গুলো থাকে, সেগুলো কিন্তু ইউরিনের মাধ্যমে সেগুলো কি করে থাকে? শরীর থেকে বাইরে বার করে দেয়। অ্যান্ড নর্মালি অ্যাবাউট 1 to 1.5 লিটার ইউরিন ইজ ফর্মড এভরিডে। একটা হিউম্যান বডিতে কতটা আছে ইউরিন তৈরি হচ্ছে? 1 থেকে 1.5 লিটার কিন্তু ইউরিন কিন্তু তৈরি কিন্তু হচ্ছে। আর এই 1 থেকে 1.5 লিটার ইউরিন তৈরি করার জন্য ব্লাডকে বারবার কিন্তু পিউরিফাই করে থাকে আমাদের কিন্তু দুটো কিডনি। এবং দেখো এই ইউরিন ফর্মেশনস করার জন্য কিন্তু আমাদের এই যে কিডনির নেফ্রনের ভিতরে কিন্তু 3টে প্রসেস চলে। একটা হচ্ছে কি? গ্লোমেরুলার ফিল্টারেশনস, দেন টিবিউলার রিঅবজর্পশনস এন্ড টিবিউলার সিক্রেশন। এই 3টে প্রসেস হওয়ার ফলেই কিন্তু আমাদের শরীরে কি তৈরি হবে? ইউরিন কিন্তু তৈরি কিন্তু হবে। ঠিক আছে, ফার্স্ট স্টেপটার নাম কি বললাম? ফার্স্ট স্টেপটার নাম আপনার আছে গ্লোমেরুলার ফিল্টারেশনস। তো আমরা এবারে সেইটাই কিন্তু আমরা পড়বো। আর দেখো 3টে স্টেপের কিন্তু এখানে ছবিও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ফার্স্ট এখানে দেখো গ্লোমেরুলার ফিল্টারেশনস, দেন টিবুলার রিঅবজর্পশনস এন্ড টিবুলার সিক্রেশনস। আচ্ছা, এই যে রিঅবজর্পশনস এন্ড সিক্রেশনস, তোমরা দুইজন বলো তোমরা কি বোঝো? অনেক স্টুডেন্টের এই রিঅবজর্পশন এন্ড সিক্রেশন ব্যাপারটাই গুলিয়ে ফেলে। বলো ঈশিতা এবং ফেরদাউস, বলো রিঅবজর্পশন এবং সিক্রেশন বলতে কি বোঝো বলো? সিক্রেশন মানে তো ক্ষরণ, হ্যাঁ, আর রিঅ্যাবজর্পশন মানে হচ্ছে পুনরায় হচ্ছে শোষণ বা বলো। মনে করো আমি তার ছোট, আমি একটা হিন্টস দিয়ে দেই, পুনরায় শোষণ করা। ভালো করে শোনো, হিন্টস দেই। এখন মনে করো এই হচ্ছে আমাদের নেফ্রন। হ্যাঁ, এই হচ্ছে নেফ্রন।
আর এই নেফ্রনের পাশেই আছে মনে করে এইটাকে বলা হয় পেরিটিউলার ক্যাপিলারি, বা যাকে আমরা ভাস ডিফারেন্স বলা হয়। তাহলে মনে করো আমি এখানে ছবি আঁকলাম, এই যে নীল কালারের যে টিউবটা এটা মনে করো আমাদের নেফ্রন, এন্স মিন্স হচ্ছে নেফ্রন, এবং এর পাশে আছে আমাদের মনে করো অন্য কালি দিয়ে করি এটা, মনে করো আমি লাল কালি দিয়ে আঁকছি পাশে। তো লাল কালির এই যে টিউবটা এইটাকে মনে করো পেরিটিউলার ক্যাপিলারি, বা যাকে আমরা ভাসা রেক্টা বলা হয়, ভাস ডিফারেন্স না সরি, ভাসা রেক্টা বলা হয়। তো বলো এখন রিঅবজর্পশন যদি হয় আর সিক্রেশন যদি হয়, তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে বল? রিঅবজর্পশনটা কোন দিক থেকে কোন দিকে যাবে বল? মনে করো একটা সোডিয়ামকে আমরা রিঅবজর্ব করলাম, তো সেই সোডিয়ামটা রিঅবজর্ব হয়ে গিয়ে কোন সাইড থেকে কোন দিকে যায়? নেফ্রন থেকে ভাসা রেক্টা, নাকি ভাসা রেক্টা থেকে নেফ্রনে? স্যার ভাষা রেখা থেকে নেফ্রন। আর সিক্রেশন যদি হয়? বলো, ফিরদাউস একটা আনসার দাও, বলো ফিরদাউস বলো। হ্যাঁ, রিঅবজর্পশনটা কোন দিক থেকে কোন দিকে? মানে নেফ্রন টু ভাসা রেক্টা, নাকি ভাসা রেক্টা টু নেফ্রন? ভাসা রেক্টা টু নেফ্রন। আর সিক্রেশন যদি হয়? বলো স্যার ওটা ওটা হচ্ছে স্যার ওই উল্টোটা। এর উল্টোটা। ঠিক আছে, দেখলাম, বুঝলে। চলো এবার আমরা পড়ি, ঠিক আছে? দুজন তাহলে এই অ্যান্সারটা দিলে, ঠিক আছে? এবার পড়াই, আমরা পুরো ফুল কনসেপ্ট ক্লিয়ার করে নিচ্ছি। দেখো এখন এই টিউবুলার রিঅ্যাবজর্পশনস কোথা থেকে হচ্ছে দেখো, রিঅ্যাবজর্পশন করছে দেখো। এখন এই টিউবুলার রিঅ্যাবজর্পশনের মাধ্যমে আমরা কি করে থাকি, এখন এই নেফ্রন দিয়ে যে ওয়াটার, গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড গুলো যখন যায় তখন সেগুলোকে রিঅবজার্ভ করি। কখন করি দেখ, এখন মনে করো এই যে ব্লাড ফিল্টার হলো গ্লোমেরুলাসে, ভালো করে সবাই বোঝো। তো গ্লোমেরুলাসে যখন ব্লাডটা ফিল্টার হলো, তাহলে কোন কোন প্রোডাক্ট গুলো ফিল্টার হবে? হ্যাঁ, মাথায় রাখবে আমাদের ব্লাডের ভিতরে কি থাকে জানি, ব্লাডের ভিতরে কিন্তু আমরা জানি যে প্লাজমা প্রোটিন থাকে, প্লাজমা প্রোটিন প্লাস ব্লাড সেল থাকে। এইবারে দেখো এই ব্লাডটা ফিল্টার হওয়ার ফলে দেখো ব্লাডের সাথে মিশ্রিত আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যামাইনো অ্যাসিড, ডিফারেন্ট কাইন্ডস অফ মিনারেলস, হ্যাঁ, সোডিয়াম, পটাশিয়াম, বিভিন্ন ধরনের ডিফারেন্ট কাইন্ডস অফ আয়ন্স, এই সবগুলো কিন্তু ব্লাডের সাথে কিন্তু মানে ফিল্টার হয়ে গেছে। তাহলে এখন পরীক্ষায় প্রশ্ন দেবে যে যখন নেফ্রনের ভিতরে যখন ব্লাডটা ফিল্টার হচ্ছে কোন কোন জাতীয় প্রোডাক্ট গুলো ফিল্টার হবে আর কোন কোন প্রোডাক্ট গুলো ফিল্টার হবে না। তাহলে ফার্স্ট অ্যান্সার হচ্ছে দেখো, এখানে যখন নেফ্রনের ভিতরে যখন নেফ্রনের গ্লোমেরুলাসের ভিতরে যখন ব্লাডটা ফিল্টার হবে তখন মাথায় রাখবা এই ব্লাড প্লাজমা এবং ব্লাড সেল এই দুটো কিন্তু কখনোই ফিল্টার হয় না। আর বাই এনি চান্স যদি এগুলো ফিল্টারও হয়ে যায়, আগের দিন আমরা রোগ বলেছিলাম যে হিউম্যান বডিতে ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজ কিন্তু তৈরি হয়। যেরকম দেখো এই প্লাজমা প্রোটিন যদি এখন এই গ্লোমেরুলাস থেকে ফিল্টার হয়ে বাউম্যান ক্যাপসুল, দেন প্রক্সিমাল কনভলিউটেড টিউবস, দেন হেনলি লুপ, দেন ডিস্টাল কনভলিউটেড টিউব এবং ইউরিনের থ্রু দিয়ে যদি বার হয় তখন আমাদের একটা রোগ হয়, সেই রোগটার নাম আমরা বলেছিলাম অ্যালবুমিনারিয়া ডিজিজ, তাই তো? আমাদের ইউরিনের থ্রু দিয়ে যদি প্রোটিন আমাদের শরীর থেকে বাইরে বার হয় তাকে আমরা কি বলে থাকি? অ্যালবুমিনারিয়া ডিজিজ। বাই এনি চান্স যদি আমাদের আর আরবিসি সেল যদি চলে আসে তখন সেটা রোগ আমরা দিয়েছিলাম যে হিমাচুরিয়া। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে এই গ্লোমেরুলাসের ভিতরে কিন্তু কখনোই কোনো ব্লাড সেল, সেই ডব্লিউবিসি হোক, আরবিসি হোক বা প্লেটলেট হোক, এইগুলো কিন্তু কখনোই কিন্তু ফিল্টার হয় না। আর বাই এনি চান্স যদি এই গ্লোমেরুলাসের এই ফ্যানিস্ট্রেটিভ পোর দিয়ে যদি ফিল্টার হয়ে যায় তখন কিন্তু আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ কিন্তু শো কিন্তু করে। এইবারে দেখা গেল এখন তোমার তো এইগুলো তো ফিল্টার হচ্ছে না, প্লাজমা প্রোটিন বলো আর ব্লাড সেল বলো, এগুলো তো ফিল্টার হচ্ছে না, বাকি কোন কোনগুলো ফিল্টার হয়ে গেল? বাকি যেসব আমরা বললাম যে গ্লুকোজ হলো, জল হলো, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড বলো, ডিফারেন্ট কাইন্ডস অফ আয়ন, সেগুলো দেখো ফিল্টার হয়ে গেল। এখন এই নেফ্রনের এই পথ দিয়ে সেইগুলো যাবে, হ্যাঁ, নেফ্রনের এই পথ দিয়ে যাবে। তাহলে নেফ্রনের এই পথ দিয়ে যদি যায় তাহলে এগুলোকে কি করতে হয়? এখান থেকে এগুলোকে বার করে নিতে হয়, হ্যাঁ, এগুলোকে কি করতে হয়?
এখান থেকে বার করে এই যে আমাদের এই নেফ্রনের পাশ দিয়ে আর একটা টিউব এখানে তৈরি হয়, সেই টিউবটার নাম কি বলে থাকি আমরা? পেরিটিউলার ক্যাপিলারিস বা ভাসা রেক্টা বলা হয়। এই ভাসা রেক্টার উৎপত্তি কোথা থেকে হয়েছে? দেখো, আগের দিন আমরা পড়েছিলাম যে ব্লাড যে পথ দিয়ে নেফ্রনের ভিতরে ঢুকে তাকে আমরা কি বলে থাকি? অ্যাফারেন্ট আর্টেরিয়স। আর ব্লাড ফিল্টার হওয়ার পর যে পথ দিয়ে ব্লাডটা যায় তাকে আমরা বলে থাকি ইফারেন্ট আর্টেরিয়স। আর অ্যাফারেন্ট আর্টেরিয়স হয় কিন্তু ব্রড এবং ইফারেন্ট আর্টেরিয়স কিন্তু হয় ন্যারো। এখন এই ইফারেন্ট আর্টেরিয়সটাই এখন এই নেফ্রনের গা বেয়ে বেয়ে পিছিয়ে 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 সে কিন্তু পেরিটিউবুলার ক্যাপিলারিস কিন্তু তৈরি করে, এবং সেই পেরিটিউবুলার ক্যাপিলারিসের এবং এই নেফ্রন এদের ভিতরে কি হয়? এক ধরনের এক্সচেঞ্জ প্রসেস পড়ে, আমরা এই নেক্সট ক্লাসে সেটা আমরা পড়বো। সেই এক্সচেঞ্জ প্রসেস করার জন্য এখন কি হয়? বিভিন্ন ধরনের আয়ন বলো, বিভিন্ন ধরনের এলিমেন্টস গুলো, সেগুলোকে এক্সচেঞ্জ করে কি করায়? এই যে যে পেরিটিউবুলার ক্যাপিলারিসে কিন্তু আবার সেগুলোকে ব্যাক করে নিয়ে আসে। এবার দেখো, ব্যাক করার জন্য একবার রিঅবজর্পশন আর একবার সিক্রেশন প্রসেস কিন্তু চালায়। এবার সেইগুলো কিভাবে হচ্ছে দেখো। এখন মনে করো এই যে এই পথ দিয়ে, এখন এই পথ দিয়ে গ্লুকোজ নাম ছিল, প্রোটিন নাম ছিল, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ নাম ছিল। তাহলে এই যে এটা তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস দিয়ে যখন মোটামুটি এইসব আয়ন্স বা এইসব মেটেরিয়ালস গুলো যখন যাচ্ছিল, তখন এইগুলোকে টিউবুলার সিক্রেশন প্রসেসের মাধ্যমে আমরা পেরিটিউবুলার ক্যাপিলারিস বা ভাসা রেক্টার ভিতরে কিন্তু আমরা ট্রান্সফার করে নেই। বোঝা গেল? তাহলে কি করা আছে? যে টিউবুলার সিক্রেশন প্রসেসের মাধ্যমে কি করা আছে? এই নেফ্রন থেকে যেসব দেখা আছে ফিল্টার জাতীয় মেটেরিয়ালস, এবার দেখো গ্লুকোজ যদি তোমার শরীর দিয়ে যদি রিলিজ হয়ে যায় তখন সেই রোগটার নাম কি হয়? আমরা আগের দিন পড়েছিলাম যে গ্লুকোনারিয়া ডিজিজ। তাহলে সেই গ্লুকোনারিয়া ডিজিজ যাতে না হয় সেখানে গ্লুকোজটাকে কি করায়? আবার কিন্তু এই ভাসার একটা বা পেরিটিউবুলার ক্যাপিলারিসের ভিতরে কিন্তু কি করায়? আমরা কিন্তু সিক্রেশন, টিউবুলার সিক্রেশন প্রসেসের মাধ্যমে কিন্তু এখান থেকে কি করায়? এই নেফ্রন থেকে বার করে কিন্তু আমাদের এই যে ব্লাড ক্যাপিলারিসের ভিতরে নেওয়া হয়। দেন দেখা গেল বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড যদি এখান থেকে যদি বেরিয়ে যায় বা কিটোন বডি যদি বেরিয়ে যায়, তাহলে সেগুলোকে কি করায়? টিউবুলার সিক্রেশনের মাধ্যমে কিন্তু নেফ্রন থেকে কিন্তু পেরিটিউবুলার ক্যাপিলারিস থেকে নেওয়া কিন্তু হয়। ঠিক আছে? তাহলে বোঝা গেল সিক্রেশনস মানে কি? সিক্রেশন মিন্স হচ্ছে নেফ্রন থেকে ভাসার একটা ভিতরে বা পেরিটিউবুলার ক্যাপিলারিসের ভিতরে কিন্তু নিয়ে নেওয়া। কারণ এই নেফ্রন দিয়ে যদি সেইগুলো যদি বেরিয়ে যায় ইউরিনের থ্রু দিয়ে, তাহলে কিন্তু আমাদের শরীর কিন্তু দুর্বল কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল সিক্রেশন ব্যাপারটা? দুজন হ্যাঁ বল। স্যার। এইবারে এইটাই অনেকে গুলিয়ে ফেলে, রিঅবজর্পশন আর সিক্রেশনস। এইবার রিঅবজর্পশন পরে আসে, রিঅবজর্পশন পরে আসে। তাহলে সিক্রেশনটা ক্লিয়ার হলো। সিক্রেশনস যখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস দিয়ে যখন এইসব আয়নিক এবং এইসব সাবস্টেন্স গুলো যখন যাবে, তখন কি করা হয়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস থেকে আমরা কি করা হয় না, ভাসার একটা বা পেরিটিউবুলার ক্যাপিলারিস থেকে কি করা হয়? এখান থেকে সিক্রেট করে আমাদের এই ব্লাডের সাথে মিশে নেয়। আবার এই ব্লাডের সাথে মিশে গিয়ে এই ব্লাডটা আমাদের সারা শরীরে হোল বডিতে সেইগুলো আমাদেরকে কাজে লাগাচ্ছে। বোঝা গেল? তারপরে দেখো, এবারে দেখো আমরা ফার্স্ট স্টেপ যেটা পড়বো আমরা গ্লোমেরুলার ফিল্টারেশনস। গ্লোমেরুলার ফিল্টারেশনস কিভাবে হচ্ছে সেটা আমরা পড়ব। এখন দেখো গ্লোমেরুলার ফিল্টারেশনস কিভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখি। এই ছবিটা ভালো করে সবাই ফলো করো। এখন গ্লোমেরুলার ফিল্টারেশনস হবার জন্য দেখো ফার্স্ট যে সাহায্য করছে এখানে অ্যাফারেন্ট আর্টেরিওলস এবং ইফারেন্ট আর্টেরিওলস। এছাড়াও দেখো এই গ্লোমেরুলাসের ভিতরে আমরা আগের দিন বিভিন্ন ধরনের সেল আমরা পড়েছিলাম, যে পোডোসাইট সেল, তাই তো? সেই পোডোসাইট সেলও কিন্তু সাহায্য করে থাকে। এছাড়াও এই গ্লোমেরুলাসের গায়ে যে ছোট ছোট ছিদ্র থাকে তাকে আমরা বলে থাকি ফেনিস্ট্রেটিভ পোর কিন্তু বলা হয়। সেই ফেনিস্ট্রেটিভ পোর গুলো কিন্তু এই যে ব্লাড ফিল্টারেশনের জন্য কিন্তু সাহায্য কিন্তু করে। ঠিক আছে? এবার দেখো এই গ্লোমেরুলাস ফিল্টারেশন যখন হয় তখন এখানে এক ধরনের প্রেসার ক্রিয়েট হয়, যাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্টারেশন প্রেসার। আর এই গ্লোমেরুলার ফিল্টারেশন প্রেসারকে আমরা মানে বিভিন্ন রকম ভাবে কিন্তু মেপে থাকি। আর এই ম্যাপাকে বলা হয় জিএফআর। জিএফআর যার পুরো কথা হচ্ছে গ্লোমেরুলার ফিল্টারেশন রেট। গ্লোমেরুলার ফিল্টারেশন রেট কিন্তু বলা হয়, রেট কিন্তু বলা হয়। ঠিক আছে? তাহলে গ্লোমেরুলার ফিল্টারেশন কখন হয়? যখন গ্লোমেরুলাসের ভিতরে যে ব্লাড ফিল্টারটা হয় এবং সেই ব্লাড ফিল্টার হওয়ার ফলে এখানে যে প্রেসারটা তৈরি হয়, যাকে আমরা বলা হয় গ্লোমেরুলার ফিল্টারেশন প্রেসার, সেই গ্লোমেরুলার ফিল্টারেশন প্রেসারটাকে যখন আমরা মাপি তখন আমাদের যে রেটটা দেয় তাকে বলা হয় জিএফআর। এবার কিভাবে কি হচ্ছে সেগুলো আমরা দেখি। এখন দেখো এই যে অ্যাফারেন্ট আর্টেরিওলস দিয়ে যখন ব্লাডটা যখন যাচ্ছিল তখন
এখানে একটা প্রেসার তৈরি আছে, সেই প্রেসারটা দেখো 50 mm পার মার্কারি, আর যাকে বলা হয় গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যাকে জিএইচপি বলা হয়, আর যার মান ভ্যালু কত 55 মিলিমিটার পার মার্কারি। তাহলে কি দেখতে পাচ্ছি যে অ্যাপারেন্ট আর্টেরিয়ালস দিয়ে যখন ওয়েস্ট মেটেরিয়াল যুক্ত ব্লাড যখন যাচ্ছে, তখন এখানে যে প্রেসারটা তৈরি করছে তাকে আমরা কি বলে থাকি, জিএইচপি বা গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যার ভ্যালু কত 55 পার মার্কারি। ঠিক আছে, তারপরে দেখো ব্লাড যখন মোটামুটি এখন এই গ্লোমেরুলাসের ভিতরে আসলো, তখন এই ব্লাড তখন এখান থেকে কি হলো, ফিল্টার করা শুরু করবে। আর এই ফিল্টার করার জন্য তখন কি হয়ে যায়, ফেনিস্ট্রেটিভ পোর্ট দিয়ে ব্লাড গুলো তখন মানে ব্লাড ফিল্টার জাতীয় মেটেরিয়ালস গুলো তখন বাড়ায়। এখন এখানে এক ধরনের প্রেসার তৈরি হয় এই জায়গাটায়, এই যে গ্লোমেরুলাসের ভিতরে কিন্তু এক ধরনের প্রেসার তৈরি হয়, যাকে বলা হয়, দেখো একে বলা হয় গ্লোমেরুলার অঙ্কোটিক প্রেসার কিন্তু বলা হয়, বা যার অপর নাম হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেসার। এখন কলয়েডাল অসমোটিক প্রেসার বা গ্লোমেরুলার অঙ্কোটিক প্রেসার কেন বলা হচ্ছে, দেখো ব্লাডের ভিতরে কি আছে, ব্লাডের ভিতরে একটু আগেই আমরা বললাম যে ব্লাড সেল আছে, আর কি আছে, প্লাজমা প্রোটিন আছে। তাহলে এইগুলো তো এখান থেকে ফিল্টার হচ্ছে না, তাহলে এইগুলো এখন এই ফেনিস্ট্রেটিভ পোর বা গ্লোমেরুলাসের ভিতরে যে প্রেসারটা তৈরি করছে, সেই প্রেসারটার নাম কি বলা হয়, কলয়েডাল অসমোটিক প্রেসার বা গ্লোমেরুলার অঙ্কোটিক প্রেসার কিন্তু বলা হয়, যার ভ্যালু কত 30 মিলিমিটার পার মার্কারি। তাহলে এই দুটো ভ্যালু বুঝতে পারলে গ্লোমেরুলাসের ভিতরে জিএইচপি যার ভ্যালু কত 55 পার মার্কারি, আর একটা কি বললাম কলয়েডাল অসমোটিক প্রেসার বা গ্লোমেরুলার অঙ্কোটিক প্রেসার, যার ভ্যালু কত 30 পার মার্কারি কিন্তু বলা হয় থাকে। এইবারে দেখো ব্লাড ফিল্টার হওয়ার পর যখন ব্লাড থেকে যখন মোটামুটি ওয়েস্ট মেটেরিয়ালস গুলো যখন বার হচ্ছে, ঠিক তখন এই ব্যাক ফ্লো তখন একটা প্রেসার হয়। হ্যাঁ, এই যে দেখো রেড কালি দিয়ে যে তীর মারা হচ্ছে, তখন কি এখান দিয়ে ব্লাডটা ফিল্টার হয়ে তখন ফিল্টার জাতীয় মেটেরিয়ালস গুলো নিচের দিকে নামছে, ঠিক তখন এখানে কি হয়, একটা ব্যাক ফ্লো প্রেসার ক্রিয়েট হয়। এই ব্যাক ফ্লোর যখন প্রেসার ক্রিয়েট হয়, তখন তাকে বলা হয় ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আর এই ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসারের ভ্যালু কত 15 পার মার্কারি। ঠিক আছে, এইবার দেখো এই তিনটেকে যখন সামেশন বা অ্যাড করব, তখন সেই ভ্যালুটা গিয়ে দাঁড়াবে কত, চলো এখন সেই ভ্যালুটার মান কত হবে সেটা আমরা একটু দেখে নিই। দেখো সেই ভ্যালুটার মান কিন্তু হবে কিন্তু 10। দেখো কিভাবে হচ্ছে, এখন জিএফআর রেটের ফর্মুলা কি, দেখো জিএফআর এর ফর্মুলা হচ্ছে, দেখো এই যে জিএইচপি অর্থাৎ গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার মাইনাস এই যে কলয়েডাল অসমোটিক প্রেসার, সিওপি মান হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেসার, এর অপর নাম আছে গ্লোমেরুলার অঙ্কোটিক প্রেসার, প্লাস ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার সিএইচপি। এইটাকে এবার আমরা যদি ক্যালকুলেশন করি এবং এদের ভ্যালুগুলো যদি আমরা বসাই, তাহলে কেমন দেখতে লাগবে, দেখো ভ্যালুগুলো বলো, জিএইচপির ভ্যালু কত, গ্লোমেরুলার একদমই 55 পার মার্কারি, তাহলে এর সাথে মাইনাস, আচ্ছা এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 30, আচ্ছা এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 15। তাহলে এদেরকে অ্যাড করার পর আমরা যদি সাবট্রাক্ট করে দেই, তাহলে কত হচ্ছে, দেখো 55 মাইনাস 45 ইজ ইকাল টু 10 পার মার্কারি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, জিএফআর রেট আমাদের প্রতিটা কিডনির নেফ্রনের ভিতরে জিএফআর রেট কত 10 পার মার্কারি। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা জিএফআর রেট ক্যালকুলেশনটাও কিন্তু শিখে গেলাম। তাহলে বোঝা গেল কোন কোন তিনটে প্রেসার ক্রিয়েট হচ্ছে, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটা হচ্ছে অ্যাপারেন্ট আর্টেরিয়াল দিয়ে যখন ব্লাডটা খুব ফোর্সে যায় এবং ইফারেন্ট আর্টেরিয়াল ন্যারো হওয়ার কারণে সেই প্রেসারটা কিন্তু তৈরি হয়। এছাড়াও দেখো গ্লোমেরুলাসের যে ফেনিস্ট্রেটিভ পোর থাকে, সেই ফেনিস্ট্রেটিভ পোর দিয়ে যখন ব্লাডটা ফিল্টার হয়, ঠিক তখন ব্লাডে থাকা ব্লাড সেল এবং প্রোটিন সেই প্রেসারটা তৈরি করে থাকে, যাকে আমরা ব্লাড কলয়েডাল অসমোটিক প্রেসার বা গ্লোমেরুলার অঙ্কোটিক প্রেসার বলা হয়। এবং ব্লাড ফিল্টার হওয়ার পর তখন কি হয়, এই যে ক্যাপসুল বাউম্যান ক্যাপসুল যে হাতের মতন দেখতে পার্টটা, ঠিক তখন কি হয়ে যায়, অপোজিট একটা ফোর্স তৈরি করে। হ্যাঁ, এই যে অপোজিট স্ট্যালিং ফোর্স বলা হয়, এই অপোজিট ফোর্সটা তৈরি করে, যার ভ্যালু কত বললাম আমরা 15 পার মার্কারি, যার নাম কি বললাম ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এবং এদেরকে আমরা যদি ক্যালকুলেশন করে দেই, তাহলে 10 পার মার্কারি কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি। তাহলে ক্লিয়ার হলো। এইবার দেখো তোমাদের এখানে এই তিনটে প্রেসারের কথাই কিন্তু লেখা আছে, গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনের যে প্রেসার, দেন
বেসমেন্ট মেমব্রেনের ভিতরে যে প্রেশার অ্যান্ড ভাস্কুলার লেয়ার বা ক্যাপসুলের কি কি প্রেশার, সেই তিনটে ঘটনায় কিন্তু লিখে দেওয়া আছে, যেগুলো অলরেডি আমরা ক্যালকুলেশন এবং গল্পের মাধ্যমে কিন্তু বললাম। ঠিক আছে, অঙ্কটিক প্রেশার মানে বুঝতে পারলে অঙ্কটিক প্রেশার কখন তৈরি হবে, মাথায় রাখো। এই যে দেখো দেখো এই কনসেপ্টটা তোমাদের কলেজের স্যারেরা বলবে কিনা জানি না। দেখো আমাদের যে হাইপার ব্লাড প্রেশার বা হাইপো ব্লাড প্রেশার যখন হয়, আজকেই আমরা এগুলো পড়বো যদিও। এখন মনে করো এই হচ্ছে আমাদের ব্লাড ক্যাপিলারিস, মনে করো এই একটা ভেইন, তো ভেইনের ভিতরে আমাদের যে ব্লাড প্রেশার আমরা যেটাকে বিপি বলি, বিপি কত আমরা জানি 120/80, তাই তো? 100, সরি, হ্যাঁ, বিপি আমরা যেটা বলি সেটা কি 120/80। এটা কিভাবে তৈরি হচ্ছে, এখন ব্লাডটা যখন এই পথ দিয়ে যখন যায়, আমাদের এই যে ব্লাড ক্যাপিলারি যখন মোটামুটি এই পথ দিয়ে যখন যাচ্ছে, মনে করো এই যে লাল কালি দিয়ে করছি, এই পথ দিয়ে যখন ব্লাডটা যখন যাচ্ছে, এখন এই ব্লাড কি করে থাকে, ব্লাডের ভিতরে যে ব্লাড সেল আছে এবং যে প্রোটিনগুলো আছে সেইগুলো কি করে থাকে, এখন আমাদের যে আর্টারিজ বা ভেইনের ওয়ালগুলো আছে তার উপরে কি করে থাকে, এটা প্রেশার ক্রিয়েট করে থাকে। সেই প্রেশারটাকেই আমরা বলে থাকি অঙ্কটিক প্রেশার কিন্তু বলা হয় থাকে। আর এই অঙ্কটিক প্রেশারটাই হচ্ছে আমরা কি বলে থাকি, বিপি কিন্তু আমরা বলে থাকি। এই অঙ্কটিক প্রেশারটা কোথায় গিয়ে এফেক্ট ফেলে, এই অঙ্কটিক প্রেশারটা কিন্তু আমাদের হার্টে গিয়ে এফেক্ট কিন্তু ফেলে। এবার যার বিপি পরিমাণ হাই থাকবে তাকে হাইপার ব্লাড প্রেশার বা হাইপার টেনশন পেশেন্ট বলা হবে, আর যার কম থাকবে তাকে বলবো হাইপো ব্লাড প্রেশার বা হাইপো টেনশনস কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা এই অঙ্কটিক প্রেশার বলা হয়। এন্ড অঙ্কটিক প্রেশার কারা তৈরি করে, এই ব্লাডের ভিতরে থাকা ব্লাড সেলস এন্ড প্রোটিন গুলোই কিন্তু তৈরি কিন্তু করে। ঠিক সেই রকমই দেখো এই নেফ্রনের ভিতরে গ্লোমেরুলাসের ভিতরে কিন্তু এই অঙ্কটিক প্রেশারটা তৈরি করে কিন্তু এই দুটো এলিমেন্টস। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু এখানে ডিটেলসে ডিসকাশন করলাম আমরা। আচ্ছা, অসুবিধা আছে গ্লোমেরুলার ফিল্টারেশন কিভাবে হয় দুইজনা? এইবার দেখো এখানে বলছে, দেখো জিএফআর রেটের যে ঘটনাটা আমরা বলছিলাম, বলছে দেখো the glomerular filtration rate is defined as the total quantity of filtration formations in all nephron of both kidney in the given unit at times। বলছে কোন একটা ইউনিট টাইমের ভিতরে দুটো কিডনির ভিতরে যে নেফ্রন গুলো আছে সেই নেফ্রন গুলো কতটা পরিমাণে ব্লাডটা ফিল্টার করছে সেটাকে আমরা জিএফআর রেট কিন্তু বলা হয়ে থাকে। এবং এই জিএফআর রেট নর্মালি 125 ml per minute or about 120 লিটার পার ডে। পার মিনিটে দেখো, পার মিনিটে 125 ml কিন্তু আমাদের ব্লাড কিন্তু প্রতিটা কিডনির নেফ্রনে কিন্তু ফিল্টার হচ্ছে। আর পার এটাকে যদি আমরা 24 ঘন্টা দিয়ে যদি আমরা গুণ করি বা দেখি যে একটা মানুষের হিউম্যান বডিতে 180 লিটার ব্লাড কিন্তু আমাদের দুটো কিডনিতে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ফিল্টার কিন্তু হয়। তার মানে দুটো কিডনির ভিতরে কতবার তাহলে ব্লাডটাকে যেতে হচ্ছে, তার ফলে এই 180 লিটার। দেখ আমাদের নর্মালি হিউম্যান বডিতে প্রায় 5.5 লিটার কিন্তু ব্লাড থাকে। এই দুটো কিডনিতে যদি আমাদের এইরকম যদি আমরা যদি যাই, দেখতে পাচ্ছি যে প্রায় অন্তত এইটা দিয়ে যদি আমরা ভাগ করি, একটা অ্যাভারেজ যদি 5.5 দিয়ে যদি 180-কে যদি আমরা ভাগ করি, কত দাঁড়াচ্ছে, মানে প্রায় 35 বার হচ্ছে। তাহলে দুটো কিডনির ভিতরে আমাদের এই 5.5 লিটার ব্লাডটাকে তাহলে আমাদেরকে যেতে হবে। তার ফলেই তাহলে আমাদের এই যে 120 ml মোটামুটি আমাদের এই 120 লিটার কিন্তু আমাদের ব্লাডটা কিন্তু তখন আমরা ফিল্টার ক্যালকুলেট করবো। মানে দুটো কিডনির ভিতরে আমাদের শরীরের টোটাল ব্লাডটাকে 35 বার চালাতে হবে, তারপরেই কিন্তু 180 লিটার ব্লাড কিন্তু ফিল্টার কিন্তু হবে। ঠিক আছে, এবারে দেখো এই যে ছবিগুলোই কিন্তু এখানে দিয়ে দিয়েছে, হ্যাঁ, গ্লোমেরুলার ফিল্টারেশনের যে ঘটনাটা এখানে ছবিটা আরেকবার দিয়েছে। এবার দেখো গ্লোমেরুলার ফিল্টারেশনস হয়ে গেল। এখন গ্লোমেরুলার যে ফিল্টারেশনস হয়ে যাবে ঠিক তখনই আমাদের কিডনির ভিতরে কিডনির ফাংশন বা নেফ্রনের ফাংশন হওয়া কিন্তু শুরু করে। নেফ্রনের কিন্তু তিনটে কিন্তু মেইন কিন্তু ফাংশনস, একটা কি গ্লোমেরুলার ফিল্টারেশনস তো হয়ে গেল, সেকেন্ড ফাংশনটার নাম হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশনস এন্ড টিউবুলার সিক্রেশনস। হ্যাঁ, টিউবুলার রিঅ্যাবজর্পশনস এন্ড টিউবুলার সিক্রেশনস। তো এখন সেইগুলোই আমরা এবার আস্তে আস্তে পড়ব। এবার দেখো কোন কোন ফ্যাক্টর, এখন এখানে অনেকগুলো ফ্যাক্টরের নাম দিয়েছে যারা আমাদের মোটামুটি এই জিএফআর কে এফেক্ট করে। হ্যাঁ, এমন কয়েকটা ফ্যাক্টর আছে যেগুলো আমাদের জিএফআর রেটকে কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়। যেরকম দেখো এখন
তুমি অ্যাক্সিডেন্ট করোস, হ্যাঁ এখন তুমি অ্যাক্সিডেন্ট করছো, এখন তোমার শরীর থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়ে গেছে, তাহলে তখন তোমাদের কি হবে, তখন আমরা দেখতে পাবো যে আমাদের তখন জিএফআর রেট কিন্তু কমে যাবে, হ্যাঁ জিএফআর রেট কিন্তু কমে যাবে। আবার দেখা গেছে এমন এমন পেশেন্ট আছে, এমন এমন পেশেন্ট আছে যাদের ব্লাড প্রেশার অনেক লো, যাদের বিপি অনেক লো, তাহলে হঠাৎ করে দেখা যাচ্ছে কারোর একজনের ব্লাড প্রেশার লো হয়ে গেছে, ব্লাড প্রেশার লো হয়ে যাওয়া মানে তার দেখবো কি তার কিন্তু এই জিএফআর রেটও কিন্তু কমে কিন্তু যাবে। এখন এই রকম কন্ডিশন গুলো কিন্তু আমাদের মোটামুটি এই জিএফআর রেট গুলোকে কিন্তু কমায়। ঠিক দেখো এখানে এছাড়াও আরো অনেক অনেক ঘটনাগুলো আছে, সেগুলো দেখো বলছে দ্য রেনাল ব্লাড ফ্লো ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট ইজ নেসেসারি ফর দ্য গ্লোমেরুলার ফিল্টারেশন এন্ড জিএফআর ইজ directly proportional to the renal blood flow and the renal blood flow itself to control by the auto regulations and refer previous chapter for the details। দেখ এখন আমাদের যে ব্লাড প্রেশার, হ্যাঁ যে ঘটনাটা আমি একটু আগেই বলছিলাম যে যদি কোনো একটা হিউম্যান বা কোনো একটা পার্সনের যদি আমাদের বিপি রেট যদি কমে যায় বা ব্লাড প্রেশার যদি কমে যায় অর্থাৎ 80 যদি কমে যখন চলে আসবে তখন সেই পেশেন্টের কিন্তু এই জিএফআর রেট কিন্তু কমে যাবে, ঠিক আছে। সেকেন্ড ঘটনা আমরা কি বললাম, সেকেন্ড ঘটনা যদি আমাদের শরীরে অতিরিক্ত দেখা গেল ব্লিডিং হয়েছে, ব্লিডিং হওয়ার ফলে কি দেখতে পাচ্ছি আমাদের ব্লাড প্রেশার কমে গেছে, অতিরিক্ত ব্লিডিং হওয়ার পরে যখন ব্লাড প্রেশার কমে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কি দেখতে পাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের জিএফআর রেটটাও কিন্তু ফ্লাকচুয়েট কিন্তু হতে পারে, ঠিক আছে। এন্ড দ্য টিবিউলোগ্লোমেরুলার ফিডব্যাক বা টিবিউলোগ্লোমেরুলার ফিডব্যাক ইজ দ্য মেকানিজম that regulates the GFR through the renal macular densa। এই যে একটু পরেই আমরা পড়বো, হ্যাঁ র্যাস মেকানিজম যখন আমরা পড়বো RSS র্যাস RSS র্যাস মেকানিজম যখন পড়বো তখনই আমরা দেখতে পাবো যে আমাদের নেফ্রনের গায়ে এক ধরনের বিশেষ সেল আছে যার নাম কি ম্যাকুলার ডেন্সা, আর এই ম্যাকুলার ডেন্সা এক ধরনের বিশেষ হরমোন ক্ষরণ করে থাকে যার নাম হচ্ছে রেনিন। এই রেনিন কি করে থাকে, এই রেনিন আমাদের ব্লাড প্রেশারটাকে কিন্তু রেগুলেট করে কিন্তু হচ্ছে রেনিন হরমোন। আর এই রেনিন কোথা থেকে সিক্রেশন হয়, এই ম্যাকুলার ডেন্সা নামক এক ধরনের পার্ট থেকে কিন্তু সিক্রেশন কিন্তু হয়, আর এই রেনিনটাই কিন্তু আমাদের এই বিপিটাকে কিন্তু ইন্টিগ্রেট কিন্তু করে, ঠিক আছে। আর এই রেনিন যখন সিক্রেশন হয় তখন আমাদের এই টিবিউল মানে আমাদের এই গ্লোমেরুলাসের ভিতরে দেখো টিবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজমস কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই, আর এই টিবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কিন্তু আমরা ব্লাড প্রেশারটাকে রিড করে দিয়ে তখন জিএফআর রেটকে বাড়ায় অথবা কমায়, ঠিক আছে। এরপরই আমরা যখন সিগন্যালিং প্রসেসটা আমরা পড়বো তখন আরো ডিটেলসে কিন্তু ক্লিয়ার কিন্তু করে নেব। শুধু এইটুকুই মাথায় রাখবা, যখন আমাদের শরীরে বিপি কমে যাবে তখন তার মানে জিএফআর রেটও কিন্তু কমে যাবে, ঠিক আছে। এইবার আসা যাক আমরা টিবিউলার রিঅ্যাবজর্পশন মেকানিজমস। হ্যাঁ টিবিউলার রিঅ্যাবজর্পশন মেকানিজমস কোথায় হবে, টিবিউলার রিঅ্যাবজর্পশন মেকানিজম আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে নেফ্রনের যে টিউব, নেফ্রনের যে টিউব টিবিউলার যে পার্ট তার সাথে কার হচ্ছে হবে, তার সাথে আমাদের মাথায় রাখতে হবে পেরিটিবিউলার ক্যাপিলারিস বা ভাসা রেক্টার সাহায্যে, পেরিটিবিউলার ক্যাপিলারিস বা ভাসা রেক্টা, ভাসা রেক্টার ভিতরে কিন্তু আমাদের এই টিবিউলার রিঅ্যাবজর্পশন মেকানিজম হয়। আর এই টিবিউলার রিঅ্যাবজর্পশন মেকানিজমের মাধ্যমে আমাদের কি ঘটনাটা ঘটে দেখো যে লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার, ইলেকট্রোলাইটস এন্ড অ্যানাদার সাবস্টেন্স যেগুলো কি করা হয় সেগুলো কিন্তু আমাদের রিঅ্যাবজর্পশন করে কিন্তু পেরিটিবিউলার ক্যাপিলারিসে কিন্তু নিয়ে আসা কিন্তু হয়, ঠিক আছে। এবার দেখো কিভাবে হচ্ছে, আগে আমরা ছবিতে পিক্টোরিয়ালে আমরা দেখি। দেখ এখানে আগে জেনে নেওয়া যাক যে কোন কোন প্রোডাক্ট গুলো রিঅ্যাবজর্ব হয়। দেখো রিঅ্যাবজর্পশন প্রসেসের মাধ্যমে দেখো আমরা গ্লুকোজ, ল্যাকটোজ, 2-অক্সো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং ডিফারেন্ট কাইন্ড অফ ইলেকট্রোলাইটস লাইক সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, হ্যাঁ বাইকার্বনেট, এইসব আয়ন এবং ওয়াটার এইগুলোকে রিঅ্যাবজর্ব কিন্তু করে নেওয়া হয়। আর এই টিউবুলার রিঅ্যাবজর্পশন কোথায় কোথায় ঘটে আমরা একটু দেখে নেই। টিউবুলার রিঅ্যাবজর্পশন প্রসেস কিন্তু আমাদের তিনটে টিউবুলার পার্টে কিন্তু ঘটে, একটা হচ্ছে পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস, দেন হেনলি লুপ, এইচএল মিনস হচ্ছে হেনলি লুপ, এন্ড লাস্ট হচ্ছে ডিসিটি। এই তিন জায়গায় কিন্তু আমাদের মোটামুটি টিউবুলার রিঅ্যাবজর্পশন কিন্তু প্রসেস চলে। এখন দেখো পিসিটি তে যেটা চলে সেটা হচ্ছে আমাদের
অবলিগেটরি মেকানিজমে কিন্তু ঘটে। পিসিটি তে যেটা ঘটে সেটা কিন্তু অবলিগেটরি, মানে এটা কিন্তু ঘটতেই হবে। পিসিটি যে টিবুলার যে রিঅ্যাবজর্পশন হবে সেটাকে বলা হয় অবলিগেটরি টিবুলার রিঅ্যাবজর্পশন কিন্তু বলা হয়। আর হেনলি লুপে কিন্তু দুটো কিন্তু হয়, অবলিগেটরি এবং ফ্যাকাল্টেটিভ দুটো মেকানিজমস কিন্তু ঘটে। আর ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে আমরা কি দেখতে পাই, ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে টিবিউলার রিঅ্যাবজর্পশন চালাতে গেলে এখানে কিন্তু হরমোনাল সিগন্যাল কিন্তু দিতে হয়। এখানে কি হয়, হরমোনাল সিগন্যাল কিন্তু দিতে হবে। কোন কোন হরমোন সিগন্যাল দেবে বলো, ডিস্টাল কনভলিউটেড টিবিউলে টিবিউলার রিঅ্যাবজর্পশন করার জন্য কোন কোন হরমোন সিগন্যাল দেবে বলো, দুটো হরমোনের নাম বলো। বলো বলো, ছোটবেলায় আমরা পড়েছি কোন কোন হরমোন আমাদের এই যে ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে টিবিউলার রিঅ্যাবজর্পশন করার জন্য সিগন্যাল দেবে, বলো ইশিতা বলো। বলো একজন বলো, ফিরদাউস বলো, ফিরদাউস বলো কোন হরমোন বলো, এডিএইচ এর নাম শোনা আছে? হ্যাঁ, আর একটা দেখো অ্যালডোস্টেরন, এটা নাম শোনা আছে? হ্যাঁ তো এই দুটো হরমোন, ইশিতার কি নাম শোনা আছে? হ্যাঁ তাহলে বলতে পারলে না কেন, ছোটবেলার পড়া। চলো দেখ, এখন হরমোন দুটোর নাম কি দেখো, একটার নাম হচ্ছে এডিএইচ, আর এই এডিএইচ এর অপর নাম আমরা জানি কি ভ্যাসোপ্রেসিস। আর একটা হরমোন যার নাম হচ্ছে আমরা জানি অ্যালডোস্টেরন। এখন এই এডিএইচ কোথা থেকে সিক্রেশন হয়, এডিএইচ সিক্রেশন হয় আমাদের জানি পস্টেরিয়র পিটুইটারি, পস্টেরিয়র পিটুইটারি, পস্টেরিয়র পিটুইটারি থেকে। আর অ্যালডোস্টেরন সিক্রেশন হয় আমরা জানি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের থেকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স রিজিয়নস থেকে কিন্তু আমাদের এই অ্যালডোস্টেরনস কিন্তু সিক্রেশনস কিন্তু হয়। আর আগের দিন আমরা বলেছিলাম যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে কিন্তু হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড কিন্তু বলা হয়, তাই তো আগের দিন ক্লাসে আমরা তো বলেছিলাম যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে কিন্তু সুপ্রারেনাল গ্ল্যান্ড কিন্তু হয়, যেটা কিডনির ঠিক উপরেই কিন্তু অবস্থান করে থাকে এবং ট্রাইঅ্যাঙ্গুলার পার্ট। আর এর কিন্তু হচ্ছে দুটো রিজিয়নস কিন্তু আমরা দেখতে পাই, এর ভিতরের রিজিয়নটাকে বলা হয় মেডুলারি অঞ্চল, আর এই বাইরের অঞ্চলটাকে বলা হয় কর্টেক্স অঞ্চল। এই কর্টেক্স অঞ্চল থেকে কিন্তু এই কর্টিকুলার হরমোন বা যার অপর নাম হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন কিন্তু সিক্রেশনস কিন্তু হয়। আর এই অ্যালডোস্টেরন এর কাজ কি, ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে কিন্তু টিবিউলার রিঅ্যাবজর্পশনে কিন্তু সাহায্য করে থাকে। আর আমাদের পস্টেরিয়র পিটুইটারি, অর্থাৎ দেখো এই আছে অ্যান্টেরিয়র আর এই আছে পস্টেরিয়র, এই পস্টেরিয়র পিটুইটারি থেকে আমরা জানি দুটো নিউরোনাল হরমোন সিক্রেশনস হয়, একটা হচ্ছে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। এই এডিএইচ বা ভ্যাসোপ্রেসিনের কাজ কি, এই যে ডিস্টাল কনভলিউটেড টিবিউলসে কিন্তু টিবিউলার রিঅ্যাবজর্পশনে কিন্তু সাহায্য করে। তাহলে আমরা দেখতে পেলাম এই মুহূর্তে আমরা একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে নিলাম যে টিবিউলার রিঅ্যাবজর্পশন কিন্তু আমাদের মোটামুটি নেফ্রনের কিন্তু তিনটে রিজিয়নে কিন্তু হয়, একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস, দেন হচ্ছে হেনলি লুপ, দেন ডিস্টাল কনভলিউটেড টিবিউলে, সেখানে কিন্তু আমরা রিঅ্যাবজর্পশন হয়। এবং প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে যে টিবিউলার রিঅ্যাবজর্পশন হয় তাকে বলা হয় অবলিগেটরি টিবিউলার রিঅ্যাবজর্পশনস। হেনলি লুপে যে টিবিউলার রিঅ্যাবজর্পশন হয়, এখানে কিন্তু দুটো পদ্ধতিতে কিন্তু টিবিউলার রিঅ্যাবজর্পশনস হয়, একটা হচ্ছে অবলিগেটরি আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। আর ডিস্টাল কনভলিউটেড টিবিউলে টিবিউলার রিঅ্যাবজর্পশন করতে গেলে আমাদের কিন্তু হরমোন সেনসিটিভ সিগন্যাল কিন্তু দিতে হবে। সেই সিগন্যালগুলো কি কি, একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন কিন্তু সেই সিগন্যালটা কিন্তু দেয়। ঠিক আছে, এইবারে আমরা এই টিবিউলার রিঅ্যাবজর্পশন প্রসেসটা এবার আমরা ওয়ান বাই ওয়ান দেখব। দেখ ফার্স্ট আমরা দেখো এই যে মোটামুটি গ্লোমেরুলাসের এই আছে এন্ড, তাহলে গ্লোমেরুলাস থেকে এই যে হেনলি লুপের আগ পর্যন্ত এই পার্টটাকে আমরা বলে থাকি পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস বলা হয়। এখন এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসই মেইনলি যেটা সবচেয়ে বেশি পরিমাণে রিঅ্যাবজর্পশন হয় সেটার নাম হচ্ছে কি গ্লুকোজ। গ্লুকোজ কিন্তু হচ্ছে সব থেকে বেশি পরিমাণে কিন্তু রিঅ্যাবজর্পশন করে কিন্তু বার করে নেওয়া হয়। দেন তারপরে দেখো ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যামাইনো অ্যাসিড, এ মিনস হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং এছাড়া দেখো ডিফারেন্ট কাইন্ডস অফ ভিটামিনস এবং ডিফারেন্ট কাইন্ডস অফ মিনারেলস, সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু রিঅ্যাবজর্ব করে নেওয়া হয়। আর রিঅ্যাবজর্ব করে নিয়ে এই রিঅ্যাবজর্ব মেটেরিয়ালস গুলোকে কোথায় মিশিয়ে দেওয়া হয়, এর গা বেয়ে যাওয়া, এরকম মনে করো এর গা বেয়ে যাওয়া
এক ধরনের টিউবিউলস যাকে বলা হয় পেরিটিউলার ক্যাপিলারিস। বোঝা গেছে? এই যে যে ছবিটা আঁকলাম আমি, একে বলা হয় পেরিটিউলার ক্যাপিলারিস। এই পেরিটিউলার ক্যাপিলারিসটা কোথা থেকে তৈরি হয় সেটা কিন্তু হচ্ছে ইফারেন্ট আর্টেরিওলস দিয়ে কিন্তু তৈরি কিন্তু হয়। বোঝা গেছে? এই যে অ্যাফারেন্ট আর্টেরিওলস দিয়ে ব্লাডটা ঢুকেছিল, ব্লাডটা এখানে ফিল্টার হলো, ফিল্টার হওয়ার পর ইফারেন্ট আর্টেরিওলস দিয়ে বেরিয়ে আছে, এবং এই ইফারেন্ট আর্টেরিওলসটা যখন কি হয়েছে নেফ্রনের গা বেয়ে বেয়ে যেরকম এরকম জালকের মতন চলে আছে তাই, বা ক্যাপিলারির মতন পার্ট তৈরি করছে, তাই কি আমরা কি বলে থাকি পেরিটিউলার ক্যাপিলারি। পেরি, দেখো পেরি মিন্স হচ্ছে কি পেরিফেরি অঞ্চল, পেরিফেরি রিজনস মানে বাইরে, টিবিউলার, ক্যাপিলারি, ক্যাপিলারি মানে আছে এই যে জালকের মতন পার্টটা। এখন কার উপরে জালক করে রেখেছে, এই যে মানে হেনলি লুপ বলছি কেন, নেফ্রনের যে টিবিউলার পার্ট তার উপরে কিন্তু এরকম জালকের মতন পার্ট করেছে, তাই এর নাম দিয়েছে কি আমরা পেরিটিউলার ক্যাপিলারিস। আর এই পেরিটিউলার ক্যাপিলারিস এর অপর আর একটি নাম আমরা জানি কি, আমরা একটু আগেই নাম বলেছিলাম কি, এর নাম কি বলেছি বলো? পেরিটিউলার ক্যাপিলারিস এর অপর নাম কি? ভাসা রেক্টা কিন্তু বলা হয় তাকে। এর অপর নাম কি? ভাসা রেক্টা কিন্তু বলা হয় তাকে, ভাসা রেক্টা। এবার দেখো এই যে যে মোটামুটি হেনলি লুপ থেকে যেসব মেটেরিয়ালস গুলোকে আমরা রিঅবজার্ভ করে বার করে নিলাম, লাইক গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিনস এবং ডিফারেন্ট কাইন্ডস অফ আয়ন লাইক দ্য সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং জল, এই সবগুলোকে বার করে নিয়ে কোথায় এন্টার করে দেয়? এখন এই যে ফিল্টার করা যে ব্লাডটা যে পেরিটিউলার ক্যাপিলারি দিয়ে আসছিল তার ভিতরেই কিন্তু আমরা ইনপুট করে দেই। হ্যাঁ, এর পরের দিনই আমরা পড়বো এই প্রসেসকে বলা হয় কাউন্টার কারেন্ট মেকানিজমস। হ্যাঁ, এই প্রসেসকে আমরা কি বলে থাকি? এই যে হেনলি লুপ থেকে বার করে রিঅবজর্পশন প্রসেসে, এই দুধ বারবার হেনলি লুপ বলছে, নেফ্রন থেকে মোটামুটি এই যে যে রিঅবজর্পশন প্রসেসে বার করে নিয়ে এই যে যে আমরা মোটামুটি পেরিটিউলার ক্যাপিলারি বা ভাসা রেক্টার ভিতরে যে ইনপুট করে দিচ্ছে, এই ঘটনাকে আমরা কি বলবো? কাউন্টার কারেন্ট মেকানিজমস কিন্তু বলো। কাউন্টার কারেন্ট মেকানিজমস মানে কি একটু শর্টে বলে দিই। কাউন্টার কারেন্ট মেকানিজমস, কাউন্টার মিন্স মাথায় রাখবা, কাউন্টার মিন্স হচ্ছে অপোজিট, আর কারেন্ট মানে হচ্ছে দেখো এই যে ফ্লো হচ্ছে ব্লাডটা বা ওয়েস্ট মেটেরিয়ালস গুলো যে ফ্লো হচ্ছে, তাই একে আমরা কি বলে থাকি কারেন্ট, এবং যে প্রসেসে ঘটছে তাই একে আমরা কি বলে থাকি কাউন্টার কারেন্ট মেকানিজমস। কাউন্টার কারেন্ট মেকানিজমস কার ভিতরে থাকে? দেখো কাউন্টার কারেন্ট মেকানিজমস মাথায় রাখবা যে এই যে নেফ্রন এবং এর গায়ে থাকা যে পেরিটিউলার ক্যাপিলারিস তার ভিতরে কিন্তু এই কাউন্টার কারেন্ট মেকানিজমস ঘটে। আর এই কাউন্টার কারেন্ট মেকানিজমস তখনই ঘটবে যখন এই টিবিউলার রিঅবজর্পশন মেকানিজমটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই টিবিউলার রিঅবজর্পশনটা কিন্তু আমরা দেখতে পাবো। এখন এই দুজনার অভিমুখ বা ডিরেকশনস কিন্তু দুই দিকে থাকে। মনে করো হেনলি লুপ যদি নিচের দিকে থাকে তাহলে পেরিটিউলার ক্যাপিলারিস এর ডিরেকশনস কিন্তু উপর দিকে থাকে। এই দুই দিকে এদের কি হয় এক্সচেঞ্জ মেকানিজমটা করে, এবং এরা দুই দিকে হচ্ছে কি হয় দুই দিকে অপোজিট ডিরেকশনে কিন্তু মুভ করে, সেই কারণে কি আমরা বলে থাকি কাউন্টার কারেন্ট মেকানিজমস। তাহলে বোঝা গেল কাউন্টার কারেন্ট মেকানিজমস কখন হয়, বুঝতে পারলে দুইজনা? এইবারে দেখো আমরা নেক্সট যেটা পার্টটা আমরা পড়বো, নেক্সট দেখো তাহলে আমরা এখন পড়ে নিলাম যে পিসিটির ভিতরে কিভাবে টিবিউলার রিঅবজর্পশন হয়। সেকেন্ড আমাদের টিবিউলার রিঅবজর্পশন কোথায় দেখতে পাবো? হেনলি লুপের ভিতরে। হেনলি লুপের ভিতরে যে টিবিউলার রিঅবজর্পশনটা ঘটছে সেটা আমরা এবার দেখব। এখন এই হেনলি লুপের কিন্তু দুটো পার্ট আমরা দেখতে পাই। হেনলি লুপের কি দেখতে পাই? দুটো পার্ট কিন্তু আমরা দেখতে পাই। একটা হচ্ছে নিচের দিকে নাম পার্টে, একে বলা হয় অ্যাসেন্ডিং লুপ, আর যেটা উপরের দিকে ওঠে তাকে বলা হয় ডিসেন্ডিং লুপ কিন্তু বলা হয় তাকে। তাহলে কি দেখতে পাচ্ছি? হেনলি লুপ যখন নিচের দিকে নামছে একে আমরা বলে থাকি অ্যাসেন্ডিং, এবং এখানকার যে সেল ওয়ালটা থাকে সেই সেলটা কিন্তু অনেকটাই কিন্তু ব্রড কিন্তু থিন থাকে। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে থিন পার্ট, থিন অ্যাসেন্ডিং লুপ কিন্তু বলা হয় তাকে। আর এই যে উপরের দিকে যেটা উঠছে হেনলি লুপটা একে বলা হয় থিক অ্যাসেন্ডিং লুপ কিন্তু বলা হয় তাকে, থিক অ্যাসেন্ডিং লুপ কিন্তু বলা হয় তাকে। আর নিচের দিকের এই পার্টটা ইউ আকৃতির হয়েছে তাই একে আমরা কি বলে থাকি হেনলি লুপস কিন্তু আমরা বলে থাকি। এখন এই হেনলি লুপসে কি হয়? দুই ধরনের রিঅবজর্পশন হয়। এখানে কিন্তু হচ্ছে ফ্যাকাল্টেটিভ হয়, ফ্যাকাল্টেটিভ রিঅবজর্পশন, আর একটা হচ্ছে অব্লিগেটরি। অব্লিগেটরি মিন্স হচ্ছে দেখো অব্লিগেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক বাংলায় যাকে বলা হয়। এখন এখানে যেরকম দেখো এখান থেকে তোমাকে রিঅবজর্পশন করতে হবে, পিসিটি তে এখান থেকে রিঅবজর্পশন করতে হয়, তাই কি আমরা অব্লিগেটরি টিউবুলার রিঅবজর্পশন বলা হয়।
এবারে দেখো এই হেনরির লুপে কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ আর একটা হচ্ছে অব্লিগেটরি, দুটো প্রসেস হয়। মানে ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে ইচ্ছাবশত, মন হলো এটা রিঅবজার্ভ করবে, মন হলো এটা করবে না। তাই এখানে এখানে আমাদের কিন্তু দুই ধরনের কিন্তু রিঅবজারপশন হয়। এবার দেখো এই হেনরির লুপে সব থেকে বেশি পরিমাণে রিঅবজারপশন যেটা হয় সেটা কিন্তু হচ্ছে ওয়াটার। মাথায় রাখবা, হেনরির লুপে যেটা সব থেকে বেশি পরিমাণ রিঅবজারপশন হয় সেটা হচ্ছে ওয়াটার। এছাড়াও সামান্য পরিমাণ এখান থেকে কিন্তু ইউরিয়াও কিন্তু রিঅবজারপশন কিন্তু হয়। ইউরিয়া এবং ছোট এবং অল্প অল্প মাত্রায় কিন্তু হচ্ছে সোডিয়াম এবং অন্যান্য ডিফারেন্ট কাইন্ডস অফ আয়ন্স কিন্তু এখান থেকে কিন্তু রিঅবজারপশন হয়। তার জন্য কিন্তু এখানে কিন্তু দুই ধরনের প্রসেস লাগাচ্ছে, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ আর একটা হচ্ছে অব্লিগেটরি। এই অব্লিগেটরি প্রসেসের মাধ্যমে এরা কি করে থাকে, H2O জলটাকে কিন্তু সে কিন্তু বার করে, সেখানে এই প্রসেসকে কি বলা হয়, অব্লিগেটরি টিউবুলার রিঅবজারপশন। আর ফ্যাকাল্টেটিভ মানে কি, এই যে ইউরিয়া বলো, সোডিয়াম বলো, পটাশিয়াম, এদের মন চাইলেও রিঅবজার্ভ করবে, না চাইলে করবে না। ঠিক আছে, তাহলে হেনরি লুপের রিঅবজারপশন প্রসেস কিন্তু পড়ে নিলাম। এবার থার্ড রিঅবজারপশন প্রসেস পড়বো, যেটা হচ্ছে আমাদের ডিসিটি। থার্ড রিঅবজারপশন মেকানিজম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডিসিটি। এবার দেখো এই ডিসিটির ভিতরে যে টিউবুলার রিঅবজারপশন হয় সেটা কিন্তু হচ্ছে হরমোন সেনসিটিভ। এখানে কি হয়, হরমোন সেনসিটিভ টিউবুলার রিঅবজারপশন কিন্তু হয়। কিভাবে হচ্ছে, এখন দেখো এই ডিসিটির গায়ে কেন এখানে দেখো হরমোন সেনসিটিভ রিঅবজারপশন হচ্ছে, দেখো এখন এই ডিসিটির গায়ে কি দেখতে পাই, এখানকার যে সেল লেয়ারটা থাকে, এই সেল লেয়ারের ভিতরে যে সেলগুলো থাকে, সেলগুলো এত পরিমাণে ঘন থাকে যে এখান থেকে কিন্তু রিঅবজারপশন প্রসেস নরমালি কিন্তু করতে পারে না। এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা হেনরি লুপের যে সেল লেয়ারগুলো থাকে, এখানকার সেল লেয়ারের মাঝখানে কিন্তু গ্যাপ থাকে, সেই গ্যাপ দিয়ে কিন্তু, হ্যাঁ এখানকার যে দেখো এখানকার যে সেল লেয়ার, তোমরা সেল যখন পড়েছিলে তখন হয়তো এই টার্মসটা পড়েছিলে যে টাইট জাংশনস। টাইট জাংশনস কি নাম শোনা আছে? হ্যাঁ, তো এই টাইট জাংশন কোথায় দেখে, দেখো এই টাইট জাংশন দেখো আমাদের এই হেনরি লুপের দুটো সেলের মাঝখানে কিন্তু থাকে, এবং এখানে কিন্তু এই ইন্টারমিডিয়েট কিন্তু হচ্ছে এই যে এন্ট্রিটা কিন্তু ঘটে। কার কার এই ইন্টারমিডিয়েট এন্ট্রি ঘটে, ইন্টারমিডিয়েট মিনস হচ্ছে দুটো সেলের মাঝখান দিয়ে যাওয়া। আর এই দুটো সেলের মাঝখান দিয়ে যে এন্ট্রি হচ্ছে একে বলা ইন্টারমিডিয়েট এন্ট্রি। আর এই ইন্টারমিডিয়েট এন্ট্রিটা এই টাইট জাংশনের থ্রু দিয়ে কিন্তু হয়। আর এই টাইট জাংশন কিন্তু আমাদের দেখো কার্ডিয়াক সেলস, হ্যাঁ আমাদের হার্টের যে সেল, সেখানেও কিন্তু এই টাইট জাংশন দেখতে পাই। তারপরে আমাদের দেখো এই যে এই নেফ্রনের সেলের গায়েও কিন্তু আমাদের এই টাইট জাংশন দেখতে পাই। এইবারে আসা যাক, এখন এই ডিস্টাল টিউবুলের ভিতরে সেলের ভিতরে কিন্তু এরকম টাইট জাংশন কিন্তু থাকে না, যার ফলে এখান থেকে কিন্তু নরমালি কিন্তু টিউবুলার রিঅবজারপশন কিন্তু হয় না। এইবার তাহলে বোঝা গেল কেন হরমোন সেনসিটিভ এখানে হয়। তাহলে বোঝার প্রথম অ্যান্সারটা হলো এটাই যে হেনরি লুপের সেলগুলো এত পরিমাণে ঘন থাকে, এই হেনরি লুপ বলছি, তোমার ওই ডিস্টাল কনভলিউটেড টিউবুলের যে সেলগুলো এত পরিমাণে ঘন থাকে যে সেখান থেকে কিন্তু নরমালি কিন্তু রিঅবজারপশন প্রসেস হয় না। তাই এখানকার এই সেলগুলো এই যে ঘন এবং এদের মাঝখানে গ্যাপ তৈরি করার জন্য আমাদের কি করা হয়, হরমোন সেনসিটিভ সিগন্যাল কিন্তু দেওয়া হয়। কোন কোন হরমোন সিগন্যাল দেবে, একটার নাম হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এবং আরেকটা দেখো অ্যালডোস্টেরন। এখন দেখো অ্যালডোস্টেরন এবং এডিএইচ কখন সিগন্যাল দেবে, এখন মনে করো এখান দিয়ে তোমার টিবিউলার রিঅবজারপশন প্রসেসের মাধ্যমে জল তোমাকে এখান থেকে বের করে নেওয়া হলো, কিন্তু তারপরেও দেখা গেল অনেক জল এখানে রিঅবজার্ভ না হয়ে ডিসিটিতে চলে গেছে। এখন ডিসিটিতে গিয়ে যদি এই যে রিঅবজার্ভ যদি না করে নেয় তাহলে কিন্তু তোমার কিন্তু বারবার কিন্তু ইউরিন মানে বারবার তোমার কিন্তু পেশাব পাবে। তাহলে তখন সেই পেশাব যাতে না পায় তাহলে তোমাকে কি করতে হবে, জলটাকে তাহলে এখান থেকে ডিসিটি বা এই কালেক্টিং ডাক্ট থেকেও তাহলে তোমাকে বার করে নিতে হবে। তাই ডিসিটি বা কালেক্টিং ডাক্ট থেকে তোমাকে জল বার করতে গেলে কি করতে হবে, এখানকার সেলের মাঝখানে গ্যাপ ক্রিয়েট করতে হবে। আর এই গ্যাপ ক্রিয়েট করার জন্য কোন হরমোন সিগন্যাল দেবে, পোস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেটেড হরমোন যার নাম হচ্ছে এডিএইচ। সেই এডিএইচ কি করবে, এই ডিসিটি বা কালেক্টিং ডাক্টের সেলের যে লেয়ার আছে সেখানে কিন্তু সিগন্যাল দিয়ে সেখানকার সেলের মাঝখানে কি হবে, গ্যাপ ক্রিয়েট করবে। আর গ্যাপ ক্রিয়েট করার ফলে এখানে কি হয়, এখানে কিন্তু রিঅবজারপশন কিন্তু ঘটে। এইবার দেখো কিভাবে হয়, হ্যাঁ তোমরা যদি অফলাইনে পড়তে তোমাদের স্যারেরা এইভাবে জীবনে কিন্তু বলতো না। হ্যাঁ এবার দেখো গেটগুলোর নাম শোনো, এরকম গেটের নাম তোমরা আগে কখনো শোনোনি। দেখো তোমাদের কলেজের স্যাররা কবে পড়িয়েছে ভুলে গেছে। দেখো এখন এই যে মনে করো ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা কালেক্টিং ডাক্ট, আচ্ছা এখানে আরেকটু বলে নেই, এই যে এডিএইচ বা অ্যালডোস্টেরন এ শুধু নট অনলি কিন্তু ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কিন্তু সিগন্যাল দেয় না, এ কিন্তু এই কালেক্টিং ডাক্টেও কিন্তু সিগন্যাল দিয়ে কিন্তু টিউবুলার রিঅবজারপশন কিন্তু করায়। ঠিক আছে, তাহলে এই হরমোনাল সিগন্যাল কোথায় কোথায় চলছে, ডিসিটি বা
আমাদের কালেক্টিং ডাক্টের ভিতরে কিন্তু চলবে। এখন দেখো এই সিগন্যাল দেওয়ার ফলে এখন এখানে কিভাবে এই জলটা রিঅবজর্ব হবে। এখন দেখো আমাদের এই যে সেলের গায়ে এক ধরনের চ্যানেল প্রোটিন থাকে যার নাম হচ্ছে অ্যাকুয়াপোরিন, যাকে শর্টে আমরা এ কিউ ই বা এ বড় হাতের এ কিউ ই দেওয়া থাকে। হ্যাঁ, তাহলে এই চ্যানেলটার নাম কি? অ্যাকুয়াপোরিন চ্যানেল। অ্যাকুয়াপোরিন চ্যানেল, তোমরা মনে হয় সেল পড়ার সময় এই টার্মটা শুনেছিলে, তোমাদের স্যার কি বলেছিল সেল পড়ার সময় চ্যানেলটার নাম অ্যাকুয়াপোরিন চ্যানেল? হ্যাঁ, দুইজনের শোনা আছে কি অ্যাকুয়াপোরিন? একটু বলো আমাকে, কনফার্ম করো, তাহলে আমি এটা নিয়ে একটু বলে নেই হালকা করে। ফেরদাউস বা ইশিতার কি শোনা আছে কি অ্যাকুয়াপোরিন চ্যানেল নামটা? স্যার শুনেছি স্যার, আর একবার বলুন। আচ্ছা আচ্ছা, দেখ এখন এই অ্যাকুয়াপোরিন চ্যানেল আমাদের মেইনলি কিন্তু প্লান্ট সেলে কিন্তু থাকে। এইবারে আমাদের কোথায় থাকে? অ্যানিমাল সেলের একমাত্র মাথায় রাখতে হবে এই যে নেফ্রনে কিন্তু এই অ্যাকুয়াপোরিন চ্যানেল কিন্তু দেখতে পাই। এখন এই অ্যাকুয়াপোরিন চ্যানেল আমাদের যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকুয়াপোরিন 2 চ্যানেল। এই অ্যাকুয়াপোরিন 2 চ্যানেল কিন্তু নরমালি কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে। আর এই অ্যাকুয়াপোরিন চ্যানেলটা কোথায় দেখতে পাই? আমাদের এই ডিস্টাল এবং কনভলিউটেড কালেক্টিং ডাক্টের কিন্তু সেল মেমব্রেনের গায়ে কিন্তু থাকে, মানে সেলের গায়ে থাকে অ্যাকচুয়ালি। এবং এই চ্যানেল, এই যে অ্যাকুয়াপোরিন যে গেটটা কিন্তু নরমালি কিন্তু ইনঅ্যাক্টিভ। একে অ্যাক্টিভ করতে গেলে কিন্তু এই হরমোনাল সিগন্যাল দিতে হবে। কোন হরমোনাল সিগন্যাল দিতে হবে? তোমাকে কিন্তু এডিএইচ হরমোনের কিন্তু সিগন্যাল কিন্তু দিতে হবে। আর এডিএইচ হরমোন যখন সিগন্যাল পেয়ে যায় তখন কি হয়ে যায়? এই গেটটা তখন ওপেন হয়ে যায়। আর ঠিক এই গেট ওপেন হয়ে গিয়ে তখন কি হয়ে যায়? এই যে নেফ্রনের ভিতরে যে থাকা জল, সেই জলগুলো কিন্তু কি হয় এখান থেকে রিঅবজর্পশন করে বাইরে কিন্তু বেরিয়ে কিন্তু আসে। বোঝা গেল কিভাবে ডিস্টাল কনভলিউটেড টিউবুলস বা কালেক্টিং ডাক্টে আমাদের জলের রিঅবজর্পশনটা করা হচ্ছে? তাহলে মাথায় রাখবা এই এডিএইচ হরমোন কিন্তু এখানে থাকা যে অ্যাকুয়াপোরিন যে গেটটা আছে সেই অ্যাকুয়াপোরিন গেটকে সে কি করে? সিগন্যাল দেয়, এবং সিগন্যাল দেওয়ার ফলে এই গেটটা ওপেন হয়ে যায়। আর ঠিক তখনই কি হয়ে যায়? এই আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুলস বা অ্যালডোস্টেরন এই তোমার কালেক্টিং ডাক্ট থেকে কিন্তু জলটা কিন্তু বেরিয়ে কিন্তু আসে। ঠিক আছে, তাহলে এই কারণে এখানে কিন্তু এডিএইচ কিন্তু হরমোন সেনসিটিভ সিগন্যালটা দেয়। এইবার আসা যাক অ্যালডোস্টেরন এখান থেকে কি কাজ করে। এডিএইচ তো কাজ জেনে নিলাম, সেকেন্ড কাজ আমরা জানবো অ্যালডোস্টেরন কিভাবে কাজ করে। এখন দেখা গেল এই পথ দিয়ে এখন মোটামুটি দেখো যেসব খনিজ পদার্থ বা মিনারেলস বা আয়নগুলো ছিল বা আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ ইলেকট্রোলাইটস, সেইগুলো দেখা যাচ্ছে এখন এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে পুরো 100% এখান থেকে রিঅবজর্পশন হয়। তাহলে সেইগুলো দেখো হেনলির লুপ দিয়ে গেল, তাহলে ডিসচার্জ কনভলিউটেড টিউবুলস দিয়ে তাহলে সেগুলো ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে। এখন এই ইলেকট্রোলাইটস গুলো যদি ইউরিন দিয়ে যদি বেরিয়ে যায় তাহলে তুমি কিন্তু কি হয়ে যাবে? তুমি কিন্তু মারা কিন্তু যাবে। এই ইলেকট্রোলাইটস যদি তোমার শরীর থেকে যদি রিলিজ হয়ে যায় ইউরিনের থ্রু দিয়ে তুমি কিন্তু মারা যাবে। সেই কারণে এই অ্যালডোস্টেরন কি করছে দেখো, এই অ্যালডোস্টেরন এই ইলেকট্রোলাইটস গুলোকে রিঅবজর্পশন করার জন্য কিন্তু এখানে কিন্তু বিশেষ ভূমিকা কিন্তু পালন কিন্তু করে। ঠিক আছে, এই অ্যালডোস্টেরন এখানে সিগন্যাল দিয়ে এখানকার এই যে গেটের ভিতরে আরো স্পেস ক্রিয়েট করে কি করে থাকে সেই ইলেকট্রোলাইটস গুলোকে লাইক সোডিয়াম পটাশিয়াম এইগুলোকে কিন্তু এখান থেকে কিন্তু রিঅবজর্পশন করে কিন্তু বার করে নেয়। এই যে দেখো সোডিয়াম, হ্যাঁ এইগুলো পটাশিয়াম, এইগুলোকে কিন্তু এখান থেকে টিউবুলার রিঅবজর্পশন করে বার করে নিয়েছে এই যে তোমার ডিস্টাল কনভলিউটেড টিউবুলস এবং হেনলির লুপস থেকে। এখান থেকে যদি এগুলো বার যদি না করে নেয় তাহলে ইউরিনের থ্রু দিয়ে যদি আমাদের বাইরে বার হয়ে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু মারা যাবো। সেই কারণে এই অ্যালডোস্টেরন হরমোনের অপর নাম হচ্ছে লাইফ সেভিং হরমোন। ক্লাস 10 পড়া, হ্যাঁ আমরা যখন ক্লাস 10 পড়তাম তখন এই কোশ্চেনটা দিত যে লাইফ সেভিং হরমোন কাকে বলা হয়? অ্যান্সার হবে অ্যালডোস্টেরন। কেন করছে? এখন এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলস এবং কালেক্টিং ডাক্ট থেকে যদি এই ইলেকট্রোলাইটস গুলো এই যদি রিঅবজর্ব করে নেয় ইউরিনের থ্রু দিয়ে যদি শরীর থেকে এক্সপেলড আউট হয়ে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু মারা যাব। সেই কারণে এই হরমোনকে কি বলা হয়? লাইফ সেভিং হরমোন কিন্তু বলা হয় থাকে। তাহলে টিউবুলার রিঅবজর্পশন কি ক্লিয়ার দুইজনার? হ্যাঁ স্যার। ফেরদাউসের কি ক্লিয়ার? একদম। তাহলে পড়ে নেওয়া। এবার আসা যাক আমাদের টিবিউলার সিক্রেশনস। এবার তো রিঅবজর্পশন করলাম, এবার সিক্রেশনসে কি করে। এখন মনে করো এইবার তাহলে অপোজিট প্রসেস, এতক্ষণ আমরা তোমার নেফ্রন থেকে আমরা কি করছিলাম? পেরিটিউলার ক্যাপিলারিসে নিয়ে যাচ্ছিলাম। এবার পেরিটিউলার ক্যাপিলারিস থেকে কোথায় নিয়ে আসবো? মোটামুটি আমরা তোমার তো আমাদের হচ্ছে নেফ্রনের গায়ে নিয়ে আসবো, বা নেফ্রন থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু তৈরি হবে। এখন কোন কোন প্রোডাক্ট গুলো তৈরি হবে দেখো, যেগুলো আমাদের শরীর তৈরি করে। হ্যাঁ দেখো আমাদের শরীর তো সবসময় বাইরের থেকে বিভিন্ন ধরনের সোর্সের উপরে নির্ভর করে থাকে, সেই কারণে তো আমরা খাবারগুলো খাই। দেখো
এখন আমরা কেন গাছ খাবো বা কেন আমরা প্রাণীর মাংস খাবো বা ডিম খাবো বা মাছ খাবো? এখন দেখো আমাদের শরীরে দেখো এখন অনেক এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের দরকার পড়ে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলতে যেসব অ্যামাইনো অ্যাসিডদেরই বোঝায় যেগুলো আমাদের শরীর কিন্তু বা আমাদের বডি কিন্তু সিনথেসিস করতে পারে না। আর তার জন্য আমরা কি করে থাকি, বাইরের প্লান্ট সোর্স বা অ্যানিমাল সোর্সের উপরে নির্ভর করে থাকি। তাহলে সেই সব পদার্থগুলো যখন আমরা বাইরে থেকে আমাদের শরীরে ইনপুট করে থাকি তাহলে আমাদের সেই ঘাটতিগুলো মেকআপ হয়ে যায়। এখন দেখো আমাদের শরীর এমন কিছু কিছু আননেসেসারি মেটেরিয়ালস তৈরি করে যেগুলো আমাদের শরীরের প্রয়োজন নয়। এখন সেইগুলো এখন সেইগুলোকে কি করতে হয়, ইউরিনের থ্রু দিয়ে বার করে দিতে হয়। আচ্ছা, ইউরিনের থ্রু দিয়ে বার করে দিতে গেলে সেই যে প্রসেসটাকে বলা হয় টিবিউলার সিক্রেশনস। এখন সেই পদার্থগুলো কি, এখন দেখো এখানে দেখো সেই পদার্থগুলোর নাম দেওয়া নেই। নাম দেখো, একটা নাম হচ্ছে ক্রিয়েটিনিন, একটা নাম কি বলবো, ক্রিয়েটিনিন। হ্যাঁ, এছাড়াও বাইকার্বনেট আয়নস আছে। হ্যাঁ, এছাড়াও কি ওলিওইক নাকি টিকোইক একটা অ্যাসিড নাম আছে, এই মধ্যে মাথায় আসে না। তো সেই সেই অ্যাসিড সেইগুলো কিন্তু আমাদের শরীরে কিন্তু অনেক হার্মফুল এফেক্ট কিন্তু ফেলে। তাহলে সেই সব আননেসেসারি প্রোডাক্টগুলোকে কি করা হয়, টিউবুলার সিক্রেশন প্রসেসের মাধ্যমে কি করা হয়, ইউরিনের থ্রু দিয়ে কিন্তু বাইরে কিন্তু বার করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, টিউবুলার সিক্রেশনে কি করা হচ্ছে, শরীর অনেক সময় আমাদের হিউম্যান বডিতে কি হয়, অনেক অনেক প্রোডাক্ট তৈরি হয় যেগুলো কিন্তু আমাদের শরীরে কিন্তু প্রয়োজন নেই, আননেসেসারি প্রোডাক্ট। তাহলে সেইগুলোকে কি করা হয়, টিউবুলার সিক্রেশন প্রসেসের মাধ্যমে শরীর থেকে বাইরে বার করে দেয়। এইবার দেখো সেইগুলো ইউরিনের থ্রু দিয়ে যখন যাবে তাহলে ইউরিনের থ্রু এই কালেক্টিং ডাক্ট তাহলে কোথায় গিয়ে অ্যাটাচ হবে, এই কালেক্টিং ডাক্টগুলো আমাদের দেখো কিডনি আমাদের রিনাল রিনাল পার্টে গিয়ে অ্যাটাচ হবে এবং সেখানে গিয়ে ইউরেথ্রা দিয়ে কি হবে, সেই সেই পার্টটা ইউরেথ্রা দিয়ে কি হবে, আমাদের শরীর থেকে ইউরিনের থ্রু দিয়ে বাইরে বার হবে। আর সেই ইউরিন সিক্রেশন প্রসেসটার নাম কি বলা হয়, মিকচুরেশন। মিকচুরেশন বানাচ্ছে যখন আমরা ইউরিন সিক্রেশন করে থাকি তাকে আমরা বলে থাকি মিকচুরেশন প্রসেস। এই মিকচুরেশন প্রসেসের মাধ্যমে কি করে থাকি, আমাদের যে ইউরিনারি যে ব্লাডার থাকে সেই ইউরিনারি ব্লাডারের ভিতর যে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো যে জমা হয় সেইগুলোই কি করা হয়, ইউরেথ্রা দিয়ে কিন্তু বার করা হয়। এখন মনে করো এই যে কিডনি, হ্যাঁ ছবিটা আঁকি, এই কিডনি দিয়ে কি করা হচ্ছে, কিডনি কোথায় গিয়ে অ্যাটাচ হচ্ছে, কিডনির এই টিউবটা রেনাল টিউবটা, রেনাল টিউবটা দেখো আমাদের ইউরিনারি ব্লাডারের সাথে গিয়ে অ্যাটাচ। হ্যাঁ, দুই সাইডের কিডনি কোথায় গিয়ে অ্যাটাচ হচ্ছে, ইউরিনারি ব্লাডারের সাথে কিন্তু অ্যাটাচ হচ্ছে। এবং এই ইউরিনারি ব্লাডারের এখানে এক ধরনের টিউব হয় যাকে বলা থাকে ইউরেথ্রা, বা আমরা যাকে বাংলায় মূত্রনালী কিন্তু বলা হয়। এবার এই ইউরেথ্রা দেখা আছে ছেলেদের ক্ষেত্রে পেনিস এবং মেয়েদের ক্ষেত্রে ইউটেরাইন লেয়ারের সাথে কানেক্ট করা থাকে। এবং যখন আমাদের মোটামুটি এই যে গল ব্লাডার, এই ইউরিনারি ব্লাডার যখন এখানে ইউরিনে স্টোর হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, এখানকার এক ধরনের স্পিনিকটার মাসেলস থাকে, সেই স্পিনিকটার মাসেলসকে আমাদের দেখো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সিগন্যাল দিয়ে কি করে থাকে, এখানকার এই পার্টগুলোকে ওপেন করে দেয় এবং ওপেন করে দেওয়ার ফলে তখন এই যে ইউরিনারি ব্লাডার দিয়ে কিন্তু ইউরিনগুলো আমাদের শরীরে বাইরে কিন্তু এক্সপেলড আউট কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এই ইউরিন সিক্রেশনের জন্য আমাদের কিন্তু নার্ভাস সিস্টেমের কিন্তু সিগন্যালের কিন্তু দরকার কিন্তু পড়ে। সেইগুলোই দেখো আমরা নেক্সট পার্টি আমি এখানে লিখেছি যে এখন এই ইউরিন সিক্রেশন করার জন্য দেখো আমাদের প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক বোথ নার্ভাস সিস্টেমে কিন্তু কাজে কিন্তু লাগে। হ্যাঁ, প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক নার্ভ কি কাজ করে থাকে, এখন দেখো ফার্স্ট আসা যাক সিম্প্যাথেটিক নার্ভ। সিম্প্যাথেটিক নার্ভ কি করছে দেখো, the nerve stimulations of the sympathetic nerve causing the relaxation of the detritus muscles and দেখো ডিট্রোসাল মাসেলস। এই ডিট্রোসাল মাসেলস কোথায় থাকে, দেখো এই ডিট্রোসাল মাসেলস কিন্তু আমাদের এই ইউরিনারি ব্লাডারে কিন্তু থাকে, ইউরিনারি ব্লাডারে কিন্তু থাকে। ঠিক আছে, ডিট্রোটাস মাসেলস কোথায় দেখতে পাই, ইউরিনারি ব্লাডারে। আর এই ডিট্রোটাস মাসেলসকে সিগন্যাল দেওয়ার জন্য কিন্তু আমাদের এই সিম্প্যাথেটিক নার্ভ কিন্তু সিগন্যাল কিন্তু দেয়। হ্যাঁ, যেরকম দেখো এই ডিট্রোটাস মাসেল যখনই মোটামুটি লুজ হবে ঠিক তখনই দেখো এই ইন্টারনাল স্ফিনচার যে গেটটা একটু আগেই আমরা বলছিলাম, এই যে ইন্টারনাল যে স্ফিনচার যে গেট, এই গেটটা কিন্তু তখন ওপেন হবে এবং ওপেন হওয়ার পরেই তখন কি হয়ে যায়, আমরা এই পথ দিয়ে কিন্তু ইউরিনটাকে কিন্তু এক্সপেলড আউট করে থাকি, যে প্রসেসকে আমরা বলে থাকি মিকচুরেশন প্রসেস। এইবার দেখো ইউরিন বার হয়ে গেল তাহলে কি হয়ে যায়, এই যে ইউরিনারি গ্ল্যান্ডটা তাহলে কি হয়ে যাবে,
এর ভিতরে যে ইউরিন লোড করা ছিল তাহলে এইবার তাহলে কি হয়ে যাবে, ভ্যাকেন্ট হয়ে যাবে, মানে কি এর ভিতরে ফাঁকা হয়ে যাবে। তাহলে এই যে স্ফিংচার গেটটাকে তাহলে ওপেন ছিল, এটাকে এবার ক্লোজ করার জন্য আমাদের এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কিন্তু সাহায্য করবে। তাহলে ওপেন করার জন্য সিম্প্যাথেটিক নার্ভ এবং ক্লোজ করার জন্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কিন্তু সিগন্যাল দেবে, এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এখানে সিগন্যাল দেওয়ার পরে এই স্ফিংচার গেটটা ক্লোজ হয়ে যাবে। দেন তারপরে আমাদের আবার যখন আমরা মোটামুটি ব্লাড ফিল্টার হবে, সেই ব্লাড ফিল্টার হওয়ার পর দুটো কিডনি দিয়ে এই যে ইউরিনারি ট্রাক দিয়ে কিন্তু আমাদের আবার কি হবে, এই যে ইউরিনারি ব্লাডারটা কিন্তু আবার কিন্তু লোড কিন্তু হবে। এইভাবেই কিন্তু আমাদের মিকচুরেশন প্রসেস বা ইউরিনারি সিস্টেম কিন্তু আমাদের শরীরে কিন্তু কাজ করে। তাহলে এই নার্ভাস সিস্টেমটা ক্লিয়ার হলো, বোঝা গেল? এখন দেখো ছোটবেলার একটা হাস্যকর ঘটনায় যে বাচ্চারা কিন্তু ওরা কিন্তু ইউরিন কিন্তু চেপে রাখতে পারে না। আমাদের বড়দের যেরকম ইউরিন যেরকম চেপে রাখতে পারে, আমাদের যখন ইউরিন যখন লাগে ওরা কিন্তু চেপে রাখতে পারে না। তার মানে ওদের এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা ওদের ওই যে অত অল্প বয়সে কিন্তু সক্রিয় থাকে না। এই সক্রিয় না থাকার কারণে কি হয়ে যায়, ওরা অটোমেটিক্যালি কিন্তু তাকে প্যান্টে কিন্তু হিসু করে দেয়। এছাড়াও দেখো একটা পেশেন্ট আছে, হ্যাঁ, যাদেরকে বলা হয় পলিউরিয়া পেশেন্ট বা নকটার্নিয়াল ইউরেনিয়াল পেশেন্ট বলা হয়। মানে কি, এরা রাতের বেলা প্যান্টে হিসু করে দেয়। তো প্যান্টে হিসু করে দেওয়ার মেন কারণ হচ্ছে এখন ওদের কি থাকে, ওদের যখন এই রোগটা দেখা দেয়, নকটার্নাল যে ইউরিনারি সিস্টেমটার যে রোগটা দেখা দেয়, ওদের এই নার্ভাস সিস্টেম গুলো তখন কি হয়, দুর্বল থাকে। এবং দুর্বল থাকার ফলে এই স্ফিংচার গেট গুলো কিন্তু কি হয়ে যায়, এখানে তাদের এই মাসেলস গুলো কিন্তু নষ্ট, মানে একটু উইক হয়ে যায়। যার ফলে কি হয়ে যায়, এখন মোটামুটি এখন এখানে দেখা গেল, এখানে দেখা যাচ্ছে ইউরিন লোড হওয়ার সাথে সাথে কিন্তু ওরা কি হয়, অটোমেটিক্যালি কিন্তু ইউরিনটা কিন্তু সিক্রেট কিন্তু করে দেয়। ওদের মানে ইউরিনটা চেপে রাখার কিন্তু ক্ষমতা কিন্তু থাকে না। ঠিক আছে, যেরকম দেখো যাদের পলিউরিয়া রোগ, মানে যাদের বহুমূত্র রোগ হয়, তাদের কিন্তু এই স্ফিংচার গেট গুলো অনেক উইক হয়ে যায়। যার ফলে কি হয়ে যায়, মানে ওদের এই ইউরিন চেপে রাখার ক্ষমতা না থাকার কারণে ইউরিন গুলো কিন্তু এক্সপেল আউট কিন্তু হয়। তাহলে এই সমস্যাগুলোর কারণে কিন্তু এইরকম কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে, এবারে দেখো আমরা যে কোশ্চেনটা আমরা পড়বো 2 মার্কসের কিন্তু কোশ্চেন দেবে, কর্টিক্যাল নেফ্রন এবং জাক্সটাগ্লোমেরুলার নেফ্রনের পার্থক্য কি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো কর্টিকুলার নেফ্রন মানে কি, আমাদের দেখো এই যে কিডনি আমরা আগের দিন পড়েছিলাম বিন শেপের কিডনি, তো এই বিন শেপের কিডনির বাইরের দিকের একটা রিজনস আমরা দেখতে পাচ্ছিলাম, যার নাম আমরা দিয়েছিলাম কর্টেক্স অঞ্চল। এই অঞ্চলটাকে কি বলা হয়, কর্টেক্স অঞ্চল। এখন এই কর্টেক্স অঞ্চলের যে নেফ্রন গুলো আমরা দেখতে পাবো তাকে বলা হয় কর্টিকুলার নেফ্রন বা কর্টেক্স রিজনের নেফ্রন কিন্তু বলা হয়। এইবার দেখো কিছু নেফ্রন যাদের হেনলির লুপ, দেখো যাদের গ্লোমেরুলাস কর্টেক্স অঞ্চলে আছে, বাট তাদের হেনলির লুপ এই যে ভিতরের দিকের মেডুলারি অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাই, এবং তাদের হেনলির লুপটা কিন্তু অনেক বড় হয়। সেই নেফ্রনদেরকে আমরা কি বলে থাকি, জাক্সটাগ্লোমেরুলার নেফ্রন কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে এই দুটো নেফ্রনের দুই রকম সাইজ এবং এদের অবস্থানের কারণবশত কিন্তু এদের দুই ধরনের নাম কিন্তু বলা হয়ে থাকে। একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর একটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার নেফ্রন। এখন এই কর্টিক্যাল নেফ্রন থাকে আমাদের শরীরে প্রায় 85%, আর জাক্সটাগ্লোমেরুলার নেফ্রন কিন্তু থাকে 15%। জাক্সটাগ্লোমেরুলার নেফ্রনে কি থাকে, হেনলির লুপ অনেক লং থাকে, আর কর্টিক্যাল নেফ্রনে কিন্তু হেনলির লুপ কিন্তু অনেক শর্ট থাকে। আর মাথায় রাখবে, যেসব প্রাণীর এই হেনলির লুপ যত বড় হবে তার কিন্তু এই যে ওয়াটার রিঅবজর্পশন যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই ওয়াটার রিঅবজর্পশন কিন্তু তত বেশি হবে। যেরকম দেখো উটের কিন্তু হেনলির লুপ কিন্তু অনেক বড়, তার মানে কি উটের ক্ষেত্রে কিন্তু আমরা জাক্সটাগ্লোমেরুলার নেফ্রন কিন্তু অনেক বেশি আমরা কিন্তু দেখতে পাই রাদার দ্যান কর্টিক্যাল নেফ্রন। ঠিক আছে, এবার দেখো এদের গ্লোমেরুলার সাইজ, কর্টিক্যাল নেফ্রনের দেখো গ্লোমেরুলার সাইজ কিন্তু হচ্ছে স্মলার হয়, জাক্সটাগ্লোমেরুলার কিন্তু হচ্ছে লার্জ সাইজ কিন্তু হয়। এদের হেনলির লোব ছোট হয় আর এদের কিন্তু হচ্ছে বড় কিন্তু হয়। এদের দেখো অ্যাসেন্ডিং লিম্ব কিন্তু হচ্ছে কি হচ্ছে অ্যাসেন্ডিং মানে হচ্ছে কি নিচের দিকে নামা। কর্টিক্যাল নেফ্রনের অ্যাসেন্ডিং লিম্ব কিন্তু হচ্ছে থিক, আর এই যে জাক্সটাগ্লোমেরুলার দেখো অ্যাসেন্ডিং লিম্ব কিন্তু হচ্ছে থিন টাইপের কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই পার্থক্যটা তোমরা একটু পড়ে নেবা বাড়ি থেকে। ঠিক আছে, কর্টিক্যাল নেফ্রন এবং জাক্সটাগ্লোমেরুলার নেফ্রনের পার্থক্যটা দেখো আমি এখানে দুটো দিয়ে দিয়েছি, তোমাদের যেটা মনে হবে মন পছন্দ সেটা পড়বা। এবার আমরা পড়বো জ্যাক মেকানিজম, জি এ জি জে জি এ, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেচার্স, যার পুরো কথা। হ্যাঁ, এই প্রসেসটা কিন্তু তোমাদেরও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিছুই না, ছবিটা যদি তোমরা ভালো করে বোঝো দেন থিওরিটা কিন্তু অনেকটাই ইজি। এখন এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেচার্স বা জেজিএ কখন কাজ করে, এখন দেখা গেল তোমার শরীরে ব্লাড প্রেশার অনেক লো হয়ে গেছে,
বা তোমার দেখা গেল এখন জল পিপাসা পাচ্ছে, বা দেখা গেল তোমার শরীরে জিএফআর রেট কমে গেছে, তাহলে এইগুলোকে সেন্স করার জন্য বা এইগুলোকে সেন্স করার জন্য কিন্তু এই জে জি এ কিন্তু সাহায্য করে থাকে, যার পুরো কথা কি জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেচার্স। এটা কিন্তু আমাদের নেফ্রনের ভিতরেই এক ধরনের বিশেষ সিস্টেম, যার মাধ্যমে কিন্তু এইসব প্রসেসগুলোকে কিন্তু আমরা সেন্স কিন্তু করতে পারি। এখন কিভাবে করছে, এখন দেখো এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেচার্স যখন আমাদের ব্লাড প্রেশার যখন লো হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেন্স করার জন্য এর তিনটে কিন্তু মেন প্লেয়ার বা তিনটে সেল কিন্তু সাহায্য করে থাকে। একটা হচ্ছে দেখো ম্যাকুলার ডেন্সা, দেন জাক্সটাগ্লোমেরুলার সেল বলা হয়, এন্ড থার্ড হচ্ছে মেসেঞ্জিয়াল সেল। এই তিনটে সেল কিন্তু একত্রিত হয়ে গিয়ে কিন্তু এই জে জি এ অর্থাৎ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেচার্স মেকানিজমস কিন্তু চালায়। সহজভাবে বলতে গেলে এই তিনটে সেলই কিন্তু এই কাজটা কিন্তু করে থাকে। এবার দেখো এর সাহায্যে আমরা কি করা হচ্ছে, আগে দেখো একটু ঘটনা বলে নেই। ইজ এ স্পেশালাইজড স্ট্রাকচারস ইন দ্য কিডনি দ্যাট রেগুলেট দ্য ব্লাড প্রেশার। এটা কিন্তু আমাদের মেইনলি কি করে থাকে, ব্লাড প্রেশারটাকে রেগুলেট করছে। এন্ড জিএফআর রেট আমি একটু আগেই বলেছিলাম যে জিএফআর রেটকে রেগুলেট করার জন্য কিন্তু জে জি এ কিন্তু জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেচার্স কিন্তু সাহায্য কিন্তু করে রাখে। And it's formed by a pointed counter between a nephron distal convoluted tubules and the glomerulus along the precise feedback control। হ্যাঁ, মানে এরা কি করে থাকে, এক ধরনের এখানে এক ধরনের প্রিসাইজ কন্ট্রোল কিন্তু মেকানিজমস কিন্তু করছে। তার জন্য কিন্তু কি সাহায্য করছে, তিনটে কিন্তু সেল। এবার দেখো তিনটে সেলের নাম দেখো, ফার্স্ট আসা যাক ম্যাকুলার ডেন্সা। এখন এই হচ্ছে সেই ম্যাকুলার ডেন্সার যে সেল, দাঁড়াও আমি অন্য কালি ইউজ করি। এই হচ্ছে দেখো ম্যাকুলার ডেন্সার সেল। এখন এই ম্যাকুলার ডেন্সার সেলের লোকেশনটা কোথায়, এখন দেখো এই ম্যাকুলার ডেন্সার সেলটার লোকেশন মাথায় রাখতে হবে ডিসিটি, হ্যাঁ, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। এখন দেখো এই যে নেফ্রনের যদি ছবিটা আমরা দেখি, নেফ্রনের এখন এই সাইড দিয়ে কি হয়, অ্যাফারেন্ট আর্টেরিওল, এবং এই সাইড দিয়ে ইফারেন্ট আর্টেরিওলস কিন্তু তৈরি হয়। এবং এই এই পার্টটা যে তৈরি হচ্ছে এইটা দেখো পিসিটি এখন হেনলি লুপ তৈরি করছে। হেনলি লুপ তৈরি হওয়ার পর ডিস্টাল কনভলিউটেড টিউব কিন্তু তৈরি করে। আর এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলটা কি হয়ে যায়, এখন এই যে অ্যাফারেন্ট আর্টেরিওলস এবং ইফারেন্ট আর্টেরিওলস এর মাঝখান বরাবর কিন্তু যায়। এখন এইটাকেই যদি স্লাইস করে আমরা দেখি, তাহলে এইরকম সেলুলার লেয়ার কিন্তু আমরা দেখতে পাবো, এবং সেখানে এক ধরনের স্পেসিফাইক এবং সেল আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে ম্যাকুলার ডেন্সা। এই ম্যাকুলার ডেন্সা কিন্তু বিশেষ রোল কিন্তু প্লে করে, যেটা হচ্ছে ব্লাড রেগুলেশন কন্ট্রোলের জন্য। দেন তারপরে দেখো যেটা অ্যাফারেন্ট আর্টেরিওলস, এই অ্যাফারেন্ট আর্টেরিওলস এর গায়ে এক ধরনের বিশেষ সেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এই সেলটা দেখো, আমি গ্রিন কালি দিয়ে মেনশন করছি, এই সেলটার নাম দেখো, একে বলা আছে জাক্সটাগ্লোমেরুলার সেল। এই সেলটার নাম কি, জাক্সটাগ্লোমেরুলার। তাহলে এখানে ফার্স্ট সেলটার নাম আমরা জানলাম ম্যাকুলার ডেন্সা, যেটা ডিস্টাল কনভলিউটেড টিউবুলস এ লোকেট করছে। দেন জাক্সটাগ্লোমেরুলার সেলটা কি কোথায় লোকেট করছে, অ্যাফারেন্ট আর্টেরিওলস। আর থার্ড যে সেলটা, তার নাম হচ্ছে দেখো এই জায়গায় থাকে সেই সেলটা, এই যে আমাদের যে গ্লোমেরুলাস আমরা দেখতে পাই, সেই গ্লোমেরুলাসের ভিতরেই কিন্তু এই সেলটা থাকে। এই সেলটার নাম হচ্ছে মেসেঞ্জিয়াল সেল। এই মেসেঞ্জিয়াল সেল কিন্তু এখানে আমরা দেখতে পাই। এই সেলটার নাম কি, মেসেঞ্জিয়াল সেল। এই মেসেঞ্জিয়াল সেল কিন্তু এক ধরনের হরমোন সিক্রেশনস করতে পারে, সেই হরমোনটার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন, এই প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু এই গ্লোমেরুলাস রেট বা জিএফআর রেটকে রেগুলেট কিন্তু করে থাকে। আচ্ছা, জাক্সটাগ্লোমেরুলার সেল এ কিন্তু একটা হরমোন সিক্রেশন করে থাকে, যার নাম হচ্ছে রেনিন। হ্যাঁ, রেনিন। তাহলে রেনিন কে সিক্রেশন করছে, এই জাক্সটাগ্লোমেরুলার সেলস। আচ্ছা, তারপর প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনকে সিক্রেশন করছে মেসেঞ্জিয়াল সেল। মেসেঞ্জিয়াল সেল কোথায় দেখতে পাই, এই যে অ্যাপারেন্ট এবং ইফারেন্ট আর্টেরিওলের মাঝখানে যে ফোল্ডিং পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই যে গ্রিন কালার দিয়ে আমরা মেনশন করছি, এইগুলোই কিন্তু আমাদের কি দেখতে পাই, এই মেসেঞ্জিয়াল সেল কিন্তু দেখতে পাই। এই মেসেঞ্জিয়াল সেল কি করে থাকে, জিএফআর রেটকে কিন্তু রেগুলেট করে থাকে। এই যে গ্রিন কালারের পার্টগুলো হচ্ছে মেসেঞ্জিয়াল সেলস, এর কাজ কি, জিএফআর রেটকে কিন্তু রেগুলেট কিন্তু করে থাকে। তাহলে দেখো এই তিনটে সেলের লোকেশন জানলাম এবং তারা কি কি কাজ করছে সেগুলো কিন্তু আমরা জানলাম। আর এই তিনটে সেলকে একত্রিতই আমরা কি বলে থাকি, এই যে জে অর্থাৎ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেচার্স কিন্তু বলা হয়ে থাকে। এবার দেখো এরা মেইনলি কি কাজ করছে, দেখো
মেইনলি ব্লাড প্রেশারকে রেগুলেট করছে, হ্যাঁ, ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে এবং ব্লাড ফিল্টারেশন মেকানিজমের মাধ্যমে, এবং বিভিন্ন ধরনের আয়ন্স বা লাইক সোডিয়াম ক্লোরাইড সেই লেভেলটাকেও কিন্তু তারা কিন্তু ব্যালেন্স কিন্তু করে থাকে। ঠিক আছে, এইবার দেখো কিভাবে করছে। তার আগে আমরা প্রতিটা সেলের কি কি কাজ সেগুলো আমরা পড়বো। ফার্স্ট যে সেলটা আমরা পড়বো আমরা জেজিএ অর্থাৎ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেচার, যার নাম হচ্ছে ম্যাকুলার ডেন্সা। ঠিক আছে, এই ম্যাকুলার ডেন্সা কিন্তু আমরা পড়বো। দেখো ম্যাকুলার ডেন্সার লোকেশন আমরা একটু আগেই দেখলাম যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল যখন অ্যাপারেন্ট এবং ইনফারেন্ট আর্টেরিয়ালস এর মাঝখান বরাবর যখন যাবে, তখন যে এখানে এক ধরনের বিশেষ টাইপের সেল আমরা দেখতে পাই যার নাম হচ্ছে ম্যাকুলার ডেন্সা। আর এই ম্যাকুলার ডেন্সা কিন্তু কি করে থাকে, ব্লাড প্রেশারকে রেগুলেশন করে। দেখো ফার্স্ট এদের যদি লোকেশনস দেখি, তাহলে কোথায় লোকেশনস আমরা দেখতে পাচ্ছি, দ্য ম্যাকুলার ডেন্সা ইজ সিচুয়েটেড ইন দ্য কিডনি নেফ্রন হোয়ার দ্য থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ দ্য লুপ হেনলি মিট দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। মোটামুটি থিক অ্যাসেন্ডিং লিম্ব যেখানে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের সাথে মিট করছে সেই অঞ্চলেই কিন্তু আমরা দেখতে পাই। and it is where the distal tubules come into the connect with the glomerulus। এবং এটা কোথায় দেখতে পাচ্ছি যে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের যে পার্টটা মোটামুটি গ্লোমেরুলাসের কাছে কিন্তু কানেকশন করছে, মানে মোটামুটি এই গ্লোমেরুলাসের যে পার্টটা, এই যে গ্লোমেরুলাসের যে পার্ট দিয়ে অ্যাফারেন্ট আর্টেরিওস এবং ইফারেন্ট আর্টেরিওস যাচ্ছে তার মাঝখানে কিন্তু আমরা দেখতে পাই, মানে এই রকম জায়গায় পজিশনে কিন্তু আমরা মোটামুটি এই যে ম্যাকুলার ডেন্সাকে কিন্তু আমরা দেখতে পাই। আর যেটা কিন্তু মেইনলি লোকেট করছে ডিসিটি সেলের ভিতরে। ডিসিটি যে টিউব আমরা দেখতে পাই, সেই টিউবের গায়ে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট যে সেল আমরা দেখতে পাই তাকে আমরা বলে থাকি ম্যাকুলার ডেন্সা। আর এই ম্যাকুলার ডেন্সা কেন নাম বলা হয়েছে, দেখো এটা দেখতে অনেকটা লাগছে, দ্য সেলস টেল and narrow than surrounding cells and are a densely packed with nuclei। এর ভিতরে যে আমার সেলটা আমরা দেখতে পাই, এর ভিতরে যে নিউক্লিয়াস গুলো থাকে সেগুলো ডেন্সলি অর্থাৎ অনেক ঘনভাবে থাকে, and which gives the name macular densa, যার নাম সেই কারণে ম্যাকুলার ডেন্সা, দ্যাটস মিনিংস ডেন্স স্পট। এবং এই যে নিউক্লিয়াস ঘন থাকার কারণে এখানে কি দেখতে পাই, এক ধরনের স্পট টাইপের পার্ট কিন্তু তৈরি হয়, যা সেই কারণে একে আমরা কি বলে থাকি, ডেন্স স্পট বা ম্যাকুলার ডেন্সা কিন্তু বলা হয়ে থাকে। এর কাজ কি একটু দেখে নেই। এর কাজ হচ্ছে দেখো সল্ট সেন্সর, হ্যাঁ সল্ট সেন্সর হিসেবে কাজ করে থাকে। এখন ডিস্টাল টিউবিউলস দেখো এ যেহেতু ডিসিটি তে আছে, তো ডিসিটি তে আমাদের জানি ডিসিটি তে কি চলে, কিসের রিঅ্যাবজর্পশন প্রসেস চলে, একটা হচ্ছে H2O অর্থাৎ জলের রিঅ্যাবজর্পশন মেকানিজম চলে, আর একটা কি করে থাকে এখানে সোডিয়াম এবং পটাশিয়ামের কিন্তু রিঅ্যাবজর্পশন চলে। তাহলে এই যে সোডিয়াম যখন মনে করো ডিস্টাল কনভলিউটেড টিউবুলস দিয়ে যখন যাবে, এখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলের সেলগুলো তো অনেক ঘন থাকে ডেন্স কন্ডিশনে থাকে, তাহলে এখান দিয়ে সল্টটা তাহলে বেরোতে পারবে না। তার জন্য আমরা এখানে কোন হরমোনের সিগন্যাল দেই, অ্যালডোস্টেরনের কিন্তু সিগন্যাল দেয়। তাহলে এই অ্যালডোস্টেরন সিগন্যাল দেওয়ার আগে এখান দিয়ে এই যে ইউরিনের থ্রু দিয়ে যে সল্টটা যে সিক্রেশন হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই সল্টটাকে সেন্স করার জন্য কিন্তু এই ম্যাকুলার ডেন্সার সেল কিন্তু কাজে কিন্তু লাগে। দেন তারপর দেখো টিবিউলার গ্লোমেরুলার ফিডব্যাক হিসেবেও কিন্তু কাজ করে থাকে। এন্ড লো সোডিয়াম লেভেল, এখন দেখা যাচ্ছে তোমার শরীরে যখন সোডিয়ামের মাত্রা কমে যাবে, আর সোডিয়ামের মাত্রা কমে গেলে তখন কি দেখতে পাবো, তখন কিন্তু আমাদের অনেক রকম সমস্যা হবে, মানে কি আমাদের ব্লাড প্রেশারও কিন্তু কমে যাবে। ঠিক তখন কিন্তু কিন্তু সেই সেন্সটা কিন্তু নিয়ে কিন্তু সিগন্যাল কিন্তু দেবে। ঠিক আছে, তাহলে এই কাজগুলো কিন্তু ম্যাকুলার ডেন্সা কিন্তু করে থাকে। এবং এছাড়াও দেখো কিন্তু দেখো দে স্টিমুলেট নিয়ার বাই দ্য জাক্সটাগ্লোমেরুলার সেল রিলিজিং দ্য রেনিন। এর যেহেতু কাছেই দেখো, এর যেহেতু কাছেই কি দেখতে পাচ্ছি, এই ছবিটাই দেখো এর ঠিক কাছেই কি দেখতে পাচ্ছি, এখানে এই বিশেষ সেল যার নাম আমরা কি বলছি জাক্সটাগ্লোমেরুলার সেল। আর জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে কি সিক্রেশন হয়, রেনিন নামক হরমোন কিন্তু ক্ষরিত হয়। এই রেনিন হরমোন সিক্রেশনের জন্য কিন্তু এই জাক্সটাগ্লোমেরুলার সেলকে কিন্তু এক্সাইটেড করার কাজও কিন্তু এই ম্যাকুলার ডেন্সা করে থাকে। আর এই রেনিন যখন সিক্রেশন হবে ঠিক তখন আমাদের শরীরের নেফ্রনের ভিতরে বা কিডনির ভিতরে এক ধরনের প্রসেস চলবে, সেই মেকানিজমটার নাম হচ্ছে র্যাস মেকানিজম। অর্থাৎ এই প্রসেসটার পরই আমরা পড়বো রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম মেকানিজমস কিন্তু আমরা বলা হয় থাকে, র্যাস মেকানিজমস কিন্তু আমরা পড়বো। তাহলে এই র্যাস মেকানিজমস করার জন্য এখন এই জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে যে রেনিন হরমোনটা সিক্রেশন হয় তার জন্য কিন্তু এই ম্যাকুলার ডেন্সা কিন্তু এখানে কিন্তু সিগন্যাল কিন্তু দেয়। ঠিক আছে, যেহেতু এর নেইবর সেল, তাই সেই নেইবর সেলকে কিন্তু সিগন্যাল দিচ্ছে কে, ম্যাকুলার ডেন্সা। ঠিক আছে, আর এই রেনিন যখন সিক্রেশন হচ্ছে ঠিক সেই রেনিন তখন কাকে অ্যাক্টিভেট করছে, অ্যানজিওটেনসিন এবং অ্যালডোস্টেরিন সিস্টেমকে কিন্তু অ্যাক্টিভ করছে। আচ্ছা এই রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম যখন অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক তখন আমাদের কি হবে, ব্লাড প্রেশার কিন্তু ইনক্রিজ কিন্তু করবে। দেখো
তোমার শরীরে মনে করো এখন বিপি কিন্তু অনেক কমে গেছে, অর্থাৎ ব্লাড প্রেশার কমে গেছে, তাহলে তোমার শরীরে কোন মেকানিজম অ্যাক্টিভ হবে? তোমার শরীরে কিন্তু এই র্যাশ মেকানিজম কিন্তু অ্যাক্টিভ কিন্তু হবে। তোমার শরীরে বিপি বাড়াতে হবে, তাহলে বাড়ানোর জন্য কিন্তু এই র্যাশ মেকানিজমস এবং কমানোর জন্য, সরি একটু এখানে বলা ভুল হয়ে গেল, এখন তোমার শরীরে বিপি মাত্রাকে বাড়াতে হবে, এই বাড়ানোর জন্য তোমার শরীরে কোন সিস্টেম অ্যাক্টিভ হবে? র্যাশ মেকানিজম। এখন শোনো, তোমার শরীরে এখন বিপির মাত্রা কমাতে হবে, কমানোর কাজটা কারা করছে? এই জে জি এরা কিন্তু কমানোর কাজ করে থাকে, বিপি কমানোর কাজ কিন্তু এরা কিন্তু করে থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখানে জানতে পারলাম ম্যাকুলার ডেন্সার কাজ, এবং ম্যাকুলার ডেন্সার কোথায় থাকে সেগুলোর ঘটনা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে ম্যাকুলার ডেন্সার সম্পর্কে বুঝতে পারলে সবাই একটু কনফার্ম করো আমাকে। এবার আমরা নেক্সট সেলটা পড়বো, সেটা হচ্ছে দেখো আমরা এই জাক্সটাগ্লোমেরুলার সেল। জাক্সটাগ্লোমেরুলার সেল কিছুই না, যেটি আমরা কোথায় লোকেশন দেখতে পাচ্ছি, এদের লোকেশন কোথায়? এফারেন্ট আর্টেরিয়ালস এর গায়ে কিন্তু থাকছে, আর এর কাজ কি মেইনলি কিন্তু রেনিন সিক্রেশন করা, আর রেনিন সিক্রেশন করে কি কোন মেকানিজমকে অ্যাক্টিভ করে থাকে? র্যাশ মেকানিজমস। এ কি আর আলাদা করে আমাকে বলতে হবে এই সিস্টেমটা যে কিভাবে কি করছে? এই রেনিন এর পরে কি র্যাশ মেকানিজম এখানে অ্যাক্টিভ করবে। তাহলে আমাদের দেখতে পেলাম যে এই জাক্সটাগ্লোমেরুলার সেলের কাজ কি এবং র্যাশ মেকানিজম কিভাবে অ্যাক্টিভেট হয় সেগুলো কিন্তু আমরা একটু আগেই কিন্তু আমরা জেনে নিলাম, সেখানে আমি আর এগুলো আর রিপিট করছি না। থার্ড যে সেলটা যার নাম আমরা পড়বো, এই যে গ্রিন কালারের যে সেলটার নাম আমরা দিয়েছি, যার নাম কি আমরা মেসেঞ্জিয়াল সেল কিন্তু বলা হচ্ছে। এই মেসেঞ্জিয়াল সেল কিভাবে কাজ করছে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখ, এই মেসেঞ্জিয়াল সেল কোথায় দেখতে পাই? দেখো গ্লোমেরুলাসের ভিতরেই কিন্তু আমরা দেখতে পাই, ওই যে গ্রিন কালারের আমরা যে পার্টটা আমরা এঁকেছিলাম, বা এর গায়ে গ্লোমেরুলাসের ভিতরে যে ব্লাড যে ক্যাপিলারির যে পার্টটা আমরা দেখতে পাই, তার গায়েই কিন্তু আমরা কি দেখতে পাই? এই ম্যাকুলার ডেন্সা কিন্তু দেখতে পাই। মানে ঠিক এইরকম যে পার্টটা তৈরি হয়েছে, সেই পার্টের ভিতরেই মনে করো এখন আমরা যদি এখানে এই যে গ্রিন কালারের পার্টটা যদি এঁকে দেই, তাহলে আমাদের এই যে গ্রিন কালারের পার্টগুলোই হচ্ছে কি? গ্রিন কালারের পার্টগুলোই হচ্ছে ম্যাকুলার ডেন্স, এই সরি ম্যাকুলার ডেন্স বলছি, হ্যাঁ মেসেঞ্জিয়াল সেল, ঠিক আছে? এই মেসেঞ্জিয়ার সেল তাহলে কোথায় দেখতে পাচ্ছি? এই গ্লোমেরুলাসের ভিতরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এর অলসো এর অপর নাম দেখো ল্যাকিস সেল বলা হয়ে থাকে। তাহলে কি দেখতে পাই? মেসেঞ্জিয়ার সেলের অপর নাম কিন্তু হচ্ছে ল্যাকিস সেল কিন্তু বলা হয়, এন্ড ফাউন্ড আউটসাইড দ্য গ্লোমেরুলাস। এরা যদি এই গ্লোমেরুলাসের বাইরে যদি অবস্থান করে, কিভাবে অবস্থান করছে দেখো ছবিটা কি মনে করো, এখন দেখো এই যে যদি বাইরে যদি এই যে সেলটা যদি থাকে, এই যে বাইরের দিকে যদি থাকে, গ্লোমেরুলাসের ভিতরে না থাকে, যদি বাইরে যদি থাকে, তাহলে এই সেলের নাম কি হয়ে যাবে? ল্যাকিস সেল। আর যদি গ্লোমেরুলাসের ভিতরে যদি থাকে, তখন তার নাম হবে কি? মেসেঞ্জিয়াল সেল কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে? এন্ড এটা কিসের কাজ করে থাকে? হুইচ হেল্প ব্লাড প্রেশারকে সে কিন্তু রেগুলেট কিন্তু করে, ঠিক আছে? তাহলে এই কাজগুলো কিন্তু সে কিন্তু করে থাকে। তাহলে এই পার্টটাও কিন্তু ভালো করে পড়ে রাখবা, শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু এই মেসেঞ্জিয়াল সেল কি, মেসেঞ্জিয়াল সেল কোথায় কি থাকে, তাদের কেমন কেমন নাম থাকে, তাদের কি কাজ, সেইগুলো কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় দেবে। আর এই টোটাল একত্রিত তুমি যদি আলোচনা করতে পারো, তাহলে এই জ্যাক মেকানিজমস কিন্তু পড়া কিন্তু হয়ে গেল, ঠিক আছে? জ্যাক মেকানিজমের মেইন কাজ কি? তোমার শরীরে কিন্তু এই টিউবুলার ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কিন্তু ব্লাড প্রেশারকে কিন্তু রেগুলেশন কিন্তু করে থাকে। এছাড়াও দেখো এই র্যাশ মেকানিজমসকে কিন্তু অ্যাক্টিভ কিন্তু করে। এখন দেখো এই র্যাশ মেকানিজম এর ভিতরে দেওয়া আছে, আমরা র্যাশ মেকানিজমটা এবার ডিরেক্ট পড়ব পরীক্ষায়, কিন্তু এই র্যাশ মেকানিজম কিন্তু পরীক্ষায় কিন্তু দেবে, ঠিক আছে? র্যাশ মেকানিজমটা কি হবে আমাদের আজকে লাস্ট টপিক চলে আয়, এই ছবিটাই আমরা জাস্ট পড়বো, আর কিছু পড়বো না, বাদ বাকি সব হয়ে যায়, ঠিক আছে? এখন দেখো র্যাশ মেকানিজম তোমার শরীরে অ্যাক্টিভ কখন হবে? মনে করো তোমার শরীরে ব্লাড প্রেশার কমে গেছে, তখন কি করতে হবে? তাহলে তোমার শরীরে ব্লাড প্রেশারটা বাড়াতে হবে। ব্লাড প্রেশার কখন কমবে? মনে করো তোমার শরীর থেকে ব্লাড অনেক পরিমাণে রিলিজ হয়ে গেছে, তাহলে তোমার শরীরে ব্লাড রিলিজ হয়ে যাওয়ার মানে মনে করো কোনো একটা অ্যাক্সিডেন্ট করলে বা ব্লাড ডোনেট করলে বা তোমার শরীরে ব্লাড কমে গেল, ঠিক তখন কি দেখতে পাই? তোমার শরীরে ব্লাড প্রেশার কমে যায়। আর ব্লাড প্রেশার কমে যাওয়া মানে কি? জিএফআর রেটও তাহলে কমে যাবে। আর জিএফআর রেট যখনই কমে যাবে, ঠিক তখন আমাদের এই ম্যাকুলার ডেন্সা, জাক্সটাগ্লোমেরুলার সেলস বা ল্যাকেজ সেলস, এই সেলগুলো সবাই কি হবে? সেন্স নেবে। সেন্স নেওয়ার পরে তারা এক ধরনের বিশেষ সিস্টেম কাজে লাগায়, যে সিস্টেমটার নাম কি? র্যাশ মেকানিজমস কিন্তু বলা হয়ে থাকে। এই র্যাশ মেকানিজমকে কেন র্যাশ মেকানিজম বলা হচ্ছে দেখো, এখন
এই আর মিন্স হচ্ছে রেনিন হরমোন, যেটা কোথা থেকে ক্ষরিত হচ্ছিল? রেনিন হরমোন কোথা থেকে সিক্রেশন হচ্ছিল বলো? রেনিন হরমোন কোথা থেকে সিক্রেশন হয়? এই যে একটু আগে আমরা দেখাচ্ছিলাম, মানে জাক্সটাগ্লোমেরুলাস জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেচার্স থেকে এই যে রেনিন সিক্রেশন হচ্ছিল। আর ম্যাকুলার ডেন্সা থেকে কি সিক্রেশন হচ্ছিল? ম্যাকুলার ডেন্সা থেকে সরি, এই যে তোমার ওই মেসেঞ্জার সেল থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন কিন্তু সিক্রেশন কিন্তু হচ্ছিল। এবার দেখো তাহলে রেনিন তাহলে সিক্রেশন কোথা থেকে হচ্ছিল? জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেচার্স থেকে সিক্রেশন হচ্ছিল। তাহলে আর মিন্স হচ্ছে রেনিন। দেন তারপর দেখো এ এ মিন্স হচ্ছে কি? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কোথা থেকে সিক্রেশন হয়? আমাদের জানি কর্টেক্স, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স রিজিয়ন থেকে অ্যালডোস্টেরন কিন্তু সিক্রেশন হয়। দেন তারপরে আবার একটা এর নাম আছে কি? অ্যানজিওটেনসিন। অ্যানজিওটেনসিন। তাহলে এখানকার এই যে তিনটে যে উপাদান, একটার নাম কি? আর আর মিন্স হচ্ছে রেনিন, এ ফর হচ্ছে অ্যালডোস্টেরন, আর একটা এ মিন্স হচ্ছে অ্যানজিওটেনসিন, আর এস মিন্স হচ্ছে সিস্টেম। এই যে এই যে তিনটে যে একত্রিত যে সিস্টেম তৈরি করছে তাকে আমরা কি বলে থাকি? র্যাস সিস্টেম, অর্থাৎ রেনিন অ্যালডোস্টেরন অ্যানজিওটেনসিন সিস্টেম কিন্তু বলা হয়ে থাকে। এবারে দেখো তিনটে যদি লোকেশন আমরা দেখে থাকি, রেনিন আমাদের জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে সিক্রেশন হচ্ছে, অ্যালডোস্টেরন আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স রিজিয়ন থেকে সিক্রেশন হচ্ছে, আর এই যে অ্যানজিওটেনসিন আমাদের লিভার থেকে কিন্তু সিক্রেশনস কিন্তু হয়। অ্যানজিওটেনসিন তাহলে কোথা থেকে সিক্রেশন হয়? লিভার থেকে সিক্রেশন হবে। এখন আমাদের আসলে কখন এই পাথওয়েটা হবে? হ্যাঁ, কখন দেখো এই পাথওয়েটা হবে, মানে র্যাস সিস্টেমটা কখন আমাদের শরীরে স্টিমুলেশন হবে? যখন দেখো হাইপোভলিমিয়া, মানে তোমার শরীরে ব্লাড ভলিউম যখন কমে যাবে, হাইপোটেনশন মানে তোমার যখন ব্লাড প্রেশার কমে যাবে, অর্থাৎ বিপি যখন কমে যাবে, হাইপার নেট্রিমিয়া অ্যান্ড সিম্প্যাথেটিক টোন, মানে তোমার শরীরে যখন টোটালি সবকিছু যখন কমে আসবে, তখন কিন্তু এই র্যাস মেকানিজমটা কিন্তু স্টিমুলেশন কিন্তু হবে। আর এই র্যাস মেকানিজমের জন্য দেখো ফার্স্ট রেনিন সিক্রেশন হয় জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে। জাক্সটাগ্লোমেরুলার সেল কোথায় লোকেট করে? অ্যাপারেন্ট আর্টেরিয়ালে কিন্তু লোকেট করে থাকে রেনিন। দেখো রেনিন এর কাজ হচ্ছে, দেখো পরবর্তীকালে এই যে এর পরবর্তীকালে কি করে? দেখো এই অ্যানজিওটেনসিনকে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করে। এটা পরে আসি, মাথায় রাখবা যে রেনিনের কাজ হচ্ছে অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করে। এখন এই অ্যানজিওটেনসিনোজেন কোথা থেকে সিক্রেশন হয়? মাথায় রাখবা লিভার থেকে এক ধরনের উপাদান সিক্রেশন হয় যার নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন। টেনসিনোজেন টেনসিনোজেন এটা কোথা থেকে সিক্রেশন হয়? লিভার থেকে সিক্রেশন। এখন এই অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিনে কনভার্ট করার জন্য অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করার জন্য কিন্তু এই রেনিন কিন্তু হেল্প কিন্তু করে থাকে, ঠিক আছে? দেন তারপর দেখো অ্যানজিওটেনসিন কনভার্টেড এনজাইম এই অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন বা AG2 তে কিন্তু কনভার্ট কিন্তু করে দেয়। তাহলে এই রকম পাথওয়ে সিস্টেম কিন্তু আমরা এর ভিতরে কিন্তু আমরা দেখতে কিন্তু পাই, ঠিক আছে? এবার দেখো এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমস এটা কোথা থেকে তৈরি হয়? আমাদের শরীরে দেখো এন্ডোথেলিয়াল সেল অফ লাং, আমাদের লাংয়ের যে এন্ডোথেলিয়াল সেল আছে সেখান থেকে কিন্তু এই ACA বা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম কিন্তু আমাদের ফুসফুস থেকে কিন্তু তৈরি হয়। তাহলে দেখো এই যে পুরো র্যাস মেকানিজম যদি আমরা দেখে থাকি, তাহলে কোন কোন অর্গান সাহায্য করছে? দেখো ফার্স্ট আসা যাক কিডনি, দেন তারপরে দেখতে পাচ্ছি লিভার, আর দেন তারপর আছে লাং। এই তিনটে কিন্তু গ্ল্যান্ড একত্রিত কাজ করে কিন্তু র্যাস মেকানিজমস কিন্তু তৈরি করে থাকে, এবং এগুলো কি করে থাকে? আমাদের ব্লাড প্রেশারকে কিন্তু বাড়ায় বা হাইপার ভলিউমেট্রিক কন্ডিশন কিন্তু বাড়ায়, ঠিক আছে? এইবারে দেখো এই যে মেকানিজম হওয়ার ফলে আমাদের শরীরে কোন কোন হরমোন সিক্রেশন হবে? দেখো ফার্স্ট দেখো অ্যালডোস্টেরন হরমোন সিক্রেশন হবে, দেন ADH হরমোন সিক্রেশন হবে, তারপর দেখো ভ্যাসোকন্ট্রিকশন সিস্টেমস হবে। তাহলে এই সবগুলো কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও দেখো থ্রাস্টিংস, অর্থাৎ আমাদের জল পিপাসা সিস্টেমটাও কিন্তু আমাদের এই প্রসেসের ভিতরেই কিন্তু পড়ে আছে। এবার দেখো কিভাবে কাজ করছে। তাহলে এইগুলো তো আমরা জেনে গেলাম কোন কোন প্লেয়ার এখানে কাজ করে। এবার কিভাবে প্রসেসটা হচ্ছে এই পাথওয়েটা এবার আমরা দেখব। দেখো এই ছবিটা ভালো করে বুঝলে র্যাস মেকানিজম কিছু না, একদম পুরো হাতের মুঠোয়, কিছুই না। দেখো পড়াটা হয়তো দেখে মনে হবে যেন বিরাট কঠিন পড়া, কিছুই না। হ্যাঁ, দেখো এখন মনে করো তোমার শরীরের ব্লাড প্রেশার কমে গেছে,
ফার্স্ট আমাদের শরীরে কি থাকে, বিভিন্ন ধরনের ব্যারো রিসেপ্টর থাকে। কি বললাম, ব্যারো রিসেপ্টর থাকে। সেই ব্যারো রিসেপ্টর গুলোই ওইগুলোকে সেন্স করে আমাদের কি করা হয়, আমাদের শরীরের ব্রেনকে বা হাইপোথ্যালামাসকে সেই সিগন্যালটা দেবে। সিগন্যাল দেওয়ার ফলে সে কি করবে, আমাদের এই র্যাশ মেকানিজম সিস্টেমটাকে কিন্তু কাজে লাগে। এবার দেখো র্যাশ মেকানিজম কিভাবে হবে। ফার্স্ট এখন আমাদের শরীর কি করে, ফার্স্ট এখন আমাদের এই যে লিভার, ফার্স্ট গ্ল্যান্ডটার নাম কি লিভার, সে কি তৈরি করছে দেখো, ফার্স্ট সে অ্যাঞ্জিওটেনসিনোজেন নামক এক ধরনের উপাদান তৈরি করছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি করছে র্যাশ মেকানিজমে, ফার্স্ট কিন্তু অ্যাঞ্জিওটেনসিনোজেন কিন্তু একটা এলিমেন্ট কিন্তু তৈরি হয়। এখন এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিনে কনভার্ট করার জন্য আমাদের দেখো সেকেন্ড যে গ্ল্যান্ড তার নাম আমরা জানি কিডনি। কিডনির দেখো এই অ্যাফারেন্ট আর্টেরিয়ালস এর ভিতরে যে জাক্সটাগ্লোমেরুলার সেল ছিল, সেই সেল থেকে বিশেষ হরমোন সিক্রেশন হয় যার নাম আমরা জানি কি রেনিন। এই রেনিন কি এর কাজ কি, রেনিনের কাজ হচ্ছে দেখো এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কিন্তু কনভার্ট করে দেওয়া। তাহলে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট হয়ে গেল। এখন এই অ্যাঞ্জিওটেনসিনকে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করার জন্য আমাদের সেকেন্ড যে গ্ল্যান্ড তার নাম হচ্ছে লাং। লাং থেকে এক ধরনের বিশেষ এনজাইম সিক্রেশন হয় যার নাম হচ্ছে কি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, যাকে আমরা এসিই বলা হয়, সেটা আমাদের লাং থেকে সিক্রেশন হয়। এই লাং দেখো অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করলো। এইবার এই যেই অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হয়ে গেল, এ ঠিক বিভিন্ন ধরনের আমাদের শরীরে ফাংশন করতে শুরু করছে। কিভাবে কাজ করছে, এ দেখো ফার্স্ট আমাদের ব্লাড ক্যাপিলারিসে চলে যাবে। মনে করে এই হচ্ছে আর্টেরিয়ালস, তাহলে আর্টেরিয়ালসে কি হচ্ছে, তোমার মনে করো ব্লাড প্রেশার কমে গেছে, তোমার শরীরে ব্লাড প্রেশার কমে গেছে, তাহলে বিপিটাকে বাড়ানোর জন্য এই অ্যাঞ্জিওটেনসিন দেখো তোমার কি করবে, ভ্যাসো ডাইলেটর হিসেবে কাজ করবে। হ্যাঁ দেখো সরি ভ্যাসো ডাইলেটর না, ভ্যাসো কনস্ট্রিক্টর হিসেবে কিন্তু কাজ করে। ভ্যাসো কনস্ট্রিক্ট মানে কি, তোমার এই ব্লাড ভ্যাসেলের উপরে কি করবে, এক ধরনের প্রেশার তৈরি করবে। প্রেশার তৈরি করার ফলে কি হবে, তোমার ব্লাড এই যে তোমার আর্টারিজ গুলো আছে, সেই আর্টারিজ গুলো কনস্ট্রিক্ট হয়ে গিয়ে তখন কি করবে, ব্লাড প্রেশারটাকে কিন্তু বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ কি করলো, ফার্স্ট অ্যাঞ্জিওটেনসিন 2 প্রথম আমাদের ব্লাড ক্যাপিলারিস আর্টারিসে গেল। আর্টারিসের ভিতরে আমরা কি দেখতে পাই, বিপি কিন্তু অনেক লো থাকে। এখন এই বিপিটাকে সে বাড়ানোর জন্য কি করে থাকে, ভ্যাসো দেখো ভ্যাসো কনস্ট্রিক্টর হিসেবে কিন্তু কাজ করে থাকে। ভ্যাসো কনস্ট্রিক্টর হওয়ার কারণেই দেখো এ কি করে থাকে, আর্টারির উপরে প্রেসার ক্রিয়েট করে আর্টারিগুলোকে প্রেসার দেয়, আর প্রেসার দেওয়ার ফলে তখন কি হয়ে যায়, এর ভিতরে ব্লাড প্রেসার বেড়ে যায়, আর ঠিক তখন আমাদের ব্লাড প্রেসারটা তখন কিন্তু হাই হয়। তাহলে ফার্স্ট এই কিন্তু ভ্যাসো কনস্ট্রিক্টর হিসেবে কিন্তু কাজ করছে। সেকেন্ড কি কাজ করছে দেখো, এ আমাদের কিডনিতে চলে আছে। কিডনিতে গিয়ে কি করছে, আমাদের জিএফআর রেট দেখো ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে তোমার দেখো জিএফআর রেট কমে গেছে, তাহলে সেই জিএফআর রেটকে বাড়াতে গেলে এই কিডনিতে তাহলে একে কিন্তু পজিটিভ সিগন্যালের মাধ্যমে কিডনির ভিতরে জিএফআর রেটকে কিন্তু বাড়িয়ে দেবে, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্টারেশনকে কিন্তু বাড়িয়ে দেবে। এখন এই জিএফআর রেটকে বাড়াতে গেলে তোমাকে কি করতে হবে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলে সোডিয়াম পটাশিয়াম এবং জলের কিন্তু পুনঃশোষণ চালাতে হবে। এখন জলের পুনঃশোষণ চালাতে গেলে কোন হরমোনের এখানে দিতে হবে, এখানে আমাদের এডিএইচ হরমোনের কিন্তু সিগন্যাল দিতে হবে। এই এডিএইচ হরমোন সিগন্যাল দেওয়ার জন্য আমাদের দেখো এই যে পিটুইটারির পশ্চাৎ ভাগে কিন্তু এডিএইচ হরমোনকে এক্সাইটেড করে দেয়, এবং এডিএইচ হরমোন সিক্রেশন হওয়ার ফলে এই এডিএইচ কি করে থাকে, আমাদের কিডনির নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিউবুলে গিয়ে কিন্তু জলের পুনঃশোষণ বাড়িয়ে কিন্তু জিএফআর রেট এবং ব্লাড প্রেশারকেও কিন্তু সে কিন্তু বাড়িয়ে তোলে। তাহলে এইরকম বিভিন্ন ধরনের মেকানিজমস কিন্তু এই র্যাশ মেকানিজমস কিন্তু করে থাকে। তাহলে ক্লিয়ার হলো গাইস, বলো আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে? ফিরদাউস দেখো আমি আবার বলছি, দেখো ঈশিতা বলো ফার্স্ট কিভাবে হচ্ছে, ফার্স্ট বলো ফার্স্ট কি, লিভার থেকে দেখো এখানে দেখো লিভার থেকে অ্যাঞ্জিওটেনসিনোজেন তৈরি হয়। অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করার জন্য কিডনির আমাদের যে জাক্সটাগ্লোমেরুলার যে সেল ছিল সে কোন হরমোন সিক্রেশন করেছে, রেনিন। সেই রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কিন্তু কনভার্ট করে দিল। দেন এই অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করতে, এটা হচ্ছে ফাংশনাল পার্ট, এটা হচ্ছে কি বলবো আমরা ফাংশনাল পার্ট।
এখন এই ফাংশনাল পার্টটা এতগুলো যে কাজ করেছে, তাহলে একে ফাংশনাল পার্টে কনভার্ট করার জন্য দেখো অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করার জন্য আমাদের লাং থেকে এক ধরনের বিশেষ এক ধরনের এনজাইম সিক্রেশন হয়, যার নাম কি বললাম, ACE। এর পুরো কথা কি, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমস কিন্তু বলা। এর কাজ কি, অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তে করা। আর এই এখন ফাংশনাল ফর্মে চলে আসে। ফাংশনাল ফর্মে এসে গিয়ে কি করলো, আমাদের ফার্স্ট ভ্যাসো কনস্ট্রিক্টর হিসেবে কাজ করছে। ভ্যাসো কনস্ট্রিক্টর মানে কি, এ আমাদের ব্লাড ক্যাপিলারিকে প্রেসার ক্রিয়েট করে ব্লাড ক্যাপিলারির ভিতরে বিপি রেটকে বাড়িয়ে দেয়। সেকেন্ড কি কাজ করে থাকে, জিএফআর রেটকে বাড়ানোর জন্য এ কিন্তু কিডনিতে যায়। কিডনিতে গিয়ে কিন্তু কি করে থাকে, জিএফআর রেটকে বাড়ায়। কিভাবে বাড়ায়, এখন কিডনির গায়ে যে হেনলি লুপ বা ডিস্টাল কনভলিউটেড টিউব আছে, সেখানে গিয়ে কি করা হয়, ওয়াটার এবং অন্যান্য যেসব এলিমেন্টস গুলো আছে সেগুলোর রিঅবজর্পশন রেট বাড়াতে হয়। এখন এইগুলোকে বাড়াতে গেলে কি করে থাকে, সে ঠিক ওই সেম টাইমে আমাদের পিটুটারির পশ্চাৎ পিটুটারি কি করছে, সিগন্যাল দিয়ে দিচ্ছে, এবং পশ্চাৎ পিটুটারি থেকে বা পস্টেরিয়র পিটুটারি থেকে এডিএইচ হরমোন সিক্রেশন হওয়ার ফলে এই এডিএইচ হরমোন কোথায় গিয়ে কাজ করছে, এখন আমাদের এই নেফ্রনের ডিসিটিতে গিয়ে কাজ করছে, এবং সেখানে গিয়ে কি হয়ে যাচ্ছে, জল এবং অন্যান্য মিনারেলস বা ইলেকট্রোলাইটস এর রিঅবজর্পশন হয়ে গিয়ে জিএফআর রেটকে কিন্তু বাড়িয়ে তুলছে, এবং যার ফলে কি হয়ে যাচ্ছে, কিডনির জিএফআর রেট বেড়ে গেল, তোমার ব্লাড প্রেশার কিন্তু নর্মাল কন্ডিশনে চলে আসলো। এইভাবেই কিন্তু র্যাস মেকানিজমস কিন্তু কাজ কিন্তু করে। ঠিক আছে, আচ্ছা এবার আসলে এই অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন তো অলরেডি আমরা বলেই দিলাম যে ডিস্টাল কনভলিউটেড টিউবসে আমরা তোমার ডিফারেন্ট টাইপস অফ মিনারেলস কে সে রিঅবজর্পশনে কিন্তু সাহায্য করে। তাই এর পুরো নাম কি দিয়েছি কি আমরা, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম বলা হয় তাকে। ইশিতার কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। চলো কালকের একবার ভিডিওটা দেখবা আর নোটসটা পড়বে, আশা করি 100% তোমাদের পুরো ক্লাসটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমাদের আর বাকি থাকবে আর কিছুই না, টিউবুলার আমাদের কাউন্টার কারেন্ট মেকানিজমস একটা প্রসেস বাকি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে, এবং তারপর আমরা রেসপিরেটরি ফিজিওলজিতে চলে যাবো। আর কিছুদিনের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে অ্যানিমাল ফিজিওলজি। তো দ্যাটস অল ফর টুডে, এতটুকুই। আমরা আবার নেক্সট ক্লাসে জয়েন করবো। আর ক্লাসটা আমি অ্যাপসে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আজকেই আবার রেকর্ডেড ভার্সন দেখতে পারো। হ্যাঁ, 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস হয়ে গেছে।